ভালো লাগতেছে আর খারাপও লাগতেছে। খারাপ লাগতেছে কেন? নিজের দিক দিয়ে ভালো লাগতেছে বর্তমানে, আর যাদের কাছে ছোট থেকে বড় হয়েছে ওদের দিক দিয়ে অনেকটা খারাপ লাগতেছে, কারণ ওরা অনেকটাই মনমরা হয়ে বসে আছে। আমি একজনকে নিয়ে আসতেছি, আপনি একটু দেখেন, আসেন। আসসালামু আলাইকুম। আজকে আমার পুরো রুমটা ফাঁকা, আপনার সঙ্গে কেউ আসে নাই? মনি সবাই কাজে কর্মে ব্যস্ত, আর ঈদের বাজার বলে কথা। হ্যাঁ, সেটা তাই, সবাই কাজে একটু ব্যস্ত অনেকটাই। আপনি কোথা থেকে আসছেন ভাই, বলেন তো আমাকে ঠিকানাটা। চট্টগ্রাম থেকে আসছি। চট্টগ্রাম থেকে এসেছেন? চট্টগ্রাম থেকে এসেছেন, আপনার তো পরিবার আছে আমি যতদূর জানি, না? হ্যাঁ। পরিবার বলতে বর্তমানে যাদের কাছে আছে এরা এখন আপাতত আমার কাছে নাই, আমি চট্টগ্রামে একাই আছি, বাবা মা সবাই এখন শরীয়তপুরে আছে। আচ্ছা, আর আরেকটা যেটা হচ্ছে যে আপনার তো ইয়েও ছিল বোধহয়, সেটা হচ্ছে স্ত্রীও ছিল বোধহয়, না? বিয়ে শাদী তো করেছেন, বাচ্চা কাচ্চা আছে? জি, ছিল একটা আছে। তো এর ব্যস্ততার মধ্যে নিয়ে আসেন নাই নাকি? ওনারা ইনফর্ম তো, খুশি তো নাকি এরকম একটা ঘটনা? অনেকটা খুশি, আর আসার জন্য অনেকটাই কিন্তু আগ্রহী ছিল। আমি জানি এর কারণ ওদেরকে আনিনি। হ্যাঁ, অনেক দূর থেকে হয়ে যায়। ছোট বাচ্চা সম্ভব না। বয়স কত? বাচ্চার আপনার 4 বছর চলেছে। 4 বছর চলতেছে, একটাই বাচ্চা? একটাই। আপনি কি জানতে পারছেন? আপনি নিজে তো বোধহয় ফেসবুকে মোটামুটি অ্যাক্টিভ ছিলেন, বলেন আপনি নিজে থেকে যোগাযোগ করেছেন? জি, করেছিলাম। আমি কার সঙ্গে যোগাযোগ করেছেন? আমি অতি প্রথমে আপনাদের ভিডিও যেগুলো আসতো ওগুলো আমি অনেকগুলো কমেন্ট করছিলাম। হ্যাঁ, কমেন্টগুলো করার পর এখানে আরিফ ভাই, তারপরে আমি যে একটা ভাইয়ের সাথে কথা বলি, কেউ কিন্তু করেন না, আমাকে প্রথম সবকিছু বলছে। হ্যাঁ, সর্বশেষ ওটা হয় না, লাস্টে মহিউদ্দিন ভাই আমাকে না, কিন্তু যারা বলছে যে আমরা চিনি বা আমি অমুক হই পরিবারে, তাদের কারোর সঙ্গে কি কথা হয়েছে? না, ওদের কারোর সাথে কথা বলতেছিল। আচ্ছা, ওই প্রথম যে বেসিক্যালি আচ্ছা, এমনিতে আমাদের সাধারণত আপডেট ভিডিও করার আগে আমরা যে সব প্রসিডিউর মেইনটেইন করি ওগুলো তো মেইনটেইন করছেন, আপনাকে তো ইনস্ট্রাকশন যেভাবে দেওয়া হয়েছিল। কারণটা আমি জিজ্ঞেস করছি কারণে যে আপনাকে যারা দাবি করছেন এরা খুবই ইয়ে ছিল, না? বুঝতে আগে আসো, মানে ফেসবুকে ইউটিউব সব জায়গাতে আমরা কমেন্ট ডিলিট করে করে, মানে সারা রাত ধরে শুধু কমেন্ট ডিলিট করেছি, একের পর এক কমেন্টস করতেছে বিভিন্ন জায়গা থেকে। তো এই জন্য আমরা বলি যে যিনি আসবেন তিনি যেন কোনোভাবে নিজে যোগাযোগ না করেন। তো আপনি যোগাযোগ করেন না? আমি ওগুলো তো কোনো করি না, আমি শুধু একটু ভিডিওটাই দেখেছি। আচ্ছা, জি, কিছুটা শেয়ার করেছি আমি নিজে থেকে কয়েকটা গ্রুপে। আপনি নিজে থেকেও শেয়ার করেছেন। কেমন লাগতেছে ইনফরমেশন জানার পরে? ভালো লাগতেছে আর খারাপও লাগতেছে। খারাপ লাগতেছে কেন? নিজের দিক দিয়ে ভালো লাগতেছে বর্তমানে, আর যাদের কাছে ছোট থেকে বড় হয়েছে ওদের দিক দিয়ে অনেকটা খারাপ লাগতেছে, কারণ ওরা অনেকটাই মনমরা হয়ে বসে আছে। হ্যাঁ, মনমরা হয়ে ওদের জন্য খারাপটা লাগতেছে। ও, মনমরা হয়ে বসে থাকবে কেন? আজকে তো আনন্দের দিন। আমার তো মনে হয় যে ওদের নিজেদেরই আসা উচিত, এসে তারপরে। ওইটাই শুধু বলছিল নাকি অন্য কথা বলছিল? আচ্ছা, আপনার বর্তমান ঠিকানা হচ্ছে দেওয়ান বাজার, চকবাজার, বাকুলিয়া, চট্টগ্রাম, ঠিক আছে না? আচ্ছা, আর যারা দাবি করা পরিবার আপনি চেনেন কিনা দেখেন, তারা হচ্ছে সর্দার বাবুনগর, ঝাউতলা, খুলশি, চট্টগ্রাম। চেনেন? আপনার বাড়ি থেকে এই যেখানে আছেন এখান থেকে কত দূর? খুব কাছাকাছি। হারাইছেন কত বছর যাবত? হবে তো প্রায় 19-20 বছর যাবত পরিবার থেকে ডিটাচ। এই কত মাইল দূরে এই আপনার এলাকা থেকে খুলশি? 2-3 কিলো। 2-3 কিলোর মধ্যে 20 বছর কেটে গেল, তারপরে দেখা হলো না, তারপরে ব্রিজের উপর গিয়ে দাঁড়ায় থাকলেন। আজকাল থাকার সময় ব্রিজের ছবিটা রাত্রে তুলে নিয়ে আসছি। কালকাটার সময় ছবি তুলে নিয়ে আসছেন? আচ্ছা, আমি আপনাকে একটা, ওই যে আপনি বলছিলেন না যে যিনি বিস্কুট বিক্রি করে বিয়ারিং এ বসে থাকে, আমার কাছে এরকম বেশ কিছু ছবি আসছে, আমাদের ভলান্টিয়ার দুদিন ভাই পাঠাইছেন। আমি আপনাকে এই ছবিটা দেখাবো যে এই লোকটা কিনা। ওই লোকটাকে দেখলে তো আপনি চিনবেন। ওই যে বিস্কুট টিস্কুট বিক্রি করার গল্প কি আপনি বলছিলেন না? উনি বলছিলেন না বিস্কুট বিক্রি আপনি বলছিলেন, তো ওই লোকটা এখনো আছে? আমি আজ থেকে 5 বছর আগে ছিলাম। 5 বছর আগে গেছে। নৌকা বিস্কুটটা আপনার চাঁদ মার্কা বলা হয়, আসলে আমি পরবর্তী কি বের হচ্ছে ওটা চাঁদ মার্কা বিস্কুট। আচ্ছা, ওইরকম ছবি আসছে, আপনি না চিনলেও সমস্যা নাই, বাট আপনি দেখাবো আমি আপনাকে, ঠিক আছে? সো আপনি বিস্তারিত এখানে বলছেন এবং ডিটেল ইনফরমেশন আমরা এখানে তুলে ধরেছি। আচ্ছা, এখানে প্রিয় দর্শক এবং শ্রোতা আরেকটা বিষয় আপনাদেরকে একটু বলে নিই। আমি যে ডিভাইসটা ইউজ করি সেটা হচ্ছে S22 Ultra, এবং S22 Ultraতে বেশ কিছু অত্যাধুনিক ফিচার দেওয়া আছে। ক্যামেরা কোয়ালিটি ডেফিনেটলি অনেক ভালো, কিন্তু মাঝে মাঝে আপনারা দেখবেন, বিশেষ করে গতকালকে যে ভিডিওটা আমি প্রচার করলাম, এই ভিডিওতে আপনারা দেখবেন যে ভিডিও যখন একটা ফ্রেম থেকে আরেকটা ফ্রেমে চলে যাচ্ছে তখন ডিস্টরশন হচ্ছে। এর প্রধানতম কারণ হলো এখানে 2-3টা অটো ফোকাস সিস্টেমের বাইরেও এখানে একটা ফিচার আছে, আর একটা হচ্ছে অটো ফ্রেমিং।
এইগুলো চালু থাকলে অনেক সময় খুব র্যান্ডামলি কন্টিনিউয়াসলি ভিডিও করলে এই প্রবলেমটা দেখা যাচ্ছে। তো এটা আমার মনে হয় যেটা যে আপডেট আস্তে আস্তে থাকলে এটা ঠিক হয়ে যাবে। সো এই বিষয়গুলো আপনারা একটু খেয়াল রাখবেন, এগুলো আসলে আমাদের অনেক সময় এডিট করার সুযোগ থাকে না। তো মনি, আর পুরো নামটা কি আপনার, নাকি শুধু মনিটাই জানেন? মনা। মনা, মনা, এই শুধু মনাই জানেন, আর কিছু জানেন না? আসলে পুরো আমার নামটা কি মনা সেটা আমি শিওর না, আমাকে মনা বলে বাসা থেকে ডাকা হতো। এনআইডি কার্ড আছে আপনার? জি আছে। ওখানে কি দিয়েছেন? এখানে বর্তমান যাদের কাছে আছে ওরা যে নাম দিয়েছে। ওরা কি নাম দিয়েছে? মোহাম্মদ রুবেল। মোহাম্মদ রুবেল, আচ্ছা ঠিক আছে। তাহলে আমাদের পুরো রুম তো ফাঁকা, একটু পরে ভরে যাবে কারণ যারা এসছে। আপনি কাউকে দেখলে চিনবেন? মনে হয় না। মনে হয় না, চলেন দেখা যাক, আল্লাহ ভরসা। আপনি একটা কাজ করেন, আপনাকে বুঝে আমার যতটুকু মনে হয়েছে কথা বলে, আপনি এখানে যা বলেছেন সেই সব তথ্যের সাথে মিল আছে বলেই তো আমরা একটা পরিবারকে নিয়ে আসছি। কিন্তু যা বলেন নাই, যা কেউ জানে না, শুধু আপনি জানেন আর আপনার পরিবার জানেন, এরকম কিছু কি আছে যেটাতে আপনি জাজ করতে পারবেন যে এটা আপনার পরিবারকে? আমার একটা জন্মদাগ নিয়ে, জন্মদাগ ছাড়াও কথাবার্তা বলতে গিয়ে যদি কোনো কিছু মনে পড়ে, এগুলো দিয়ে আপনি জাজ করার চেষ্টা করেন। আমাকে প্রথম আপডেট ভিডিওতে বলছিলেন, তারপরে চেষ্টা করার জন্য কিছুটা মনে পড়ে কিনা দেখার জন্য। হ্যাঁ আছে না? ওকে ঠিক আছে, চলো। মানে এগুলো আমাকে বলেন না, যখন আপনাকে সামনাসামনি করবো যদি না চিনে থাকেন তখন আপনি জিজ্ঞেস করেন। চলেন ভিতরে গিয়ে বসতে হবে। আপনি তো জানেনই বোধহয়, ভিডিও যেহেতু নিয়মিত আপনি দেখেন, আমাদের এখানে 15-20 মিনিট বসতে হবে। আমি বাইরে কথা বলবো যারা আপনাকে দাবি করেছে, তারপর আমরা আবার ভিতরে আসবো। সো আপনাকে হার্টের কোনো সমস্যা নাই তো? না 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 না, কোনো প্রবলেম নাই। ঠিক আছে, আমি যে কাজ করি ওই কাজে যদি এরকমটা হতো, এই কাজটা করতেই পারতাম। কি কাজ আপনার? পেন্টিং এর কাজ। পেইন্টিং? জি, বাসা বাড়ির পেন্টিং। পেইন্টিং মানে দেয়াল রং করা? জি জি। আপনারা মাস্ক ইউজ করেন পেইন্ট করার সময়? ম্যাক্সিমাম সময় মাস্ক ইউজ করেন না। ওটা এনামেলের ক্ষেত্রে যখন আমরা এনামেলের কাজটা করি তখন এটা ব্যবহার করতে হয়। এনামেল ছাড়াও আপনারা এই যে চুন ক্লিন করা, তারপরে দেয়াল ক্লিন করা, এগুলোতে কেউই মাস্ক ইউজ করে না আমি দেখেছি, এবং এটা কিন্তু ফুসফুসের জন্য মারাত্মক ক্ষতিকর। মারাত্মক ক্ষতি। ঠিক আছে, যখন ওয়াশ করি ধুলাবালি ওঠে তখনের জন্য বেশি প্রযোজ্য, রং মারার সময় প্রয়োজন হয় না। তারপরেও আপনারা এগুলো একটু সতর্ক থাকেন আর কি। ঠিক আছে, ওকে বসেন। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা তৃতীয় ধাপে প্রবেশ করছি। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আর কেউ আছে? আচ্ছা, মাস্ক থাকলে খুলে ফেলবো আমরা। আর সবাই তো চট্টগ্রাম থেকে আসছেন বোধহয়, না? চট্টগ্রাম থেকে আসছেন। কাকি একটু মাস্কটা একটু খুলেন, আপনাকে তো দেখতে হবে আমার। জি, কি নাম আপনার? মাহমুদা। মাহমুদা। মায়ের নাম বলতে পারে না, আমেনা হতে পারে, বলছে আমেনা হতে পারে। আচ্ছা, যিনি ভিডিওতে যিনি ছিল ওনার নাম কি? ময়না। ময়না? ময়না, মোনা। আচ্ছা, উনি কি হয় আপনার? আমার ছেলে। আপনার নিজের ছেলে? আমার নিজের ছেলে। আচ্ছা, ওর বাবার নাম কি ছিল? বাবার নাম ফজলুর রহমান। ফজলুর রহমান, এটাও মেলে নাই। ও বলছে যে মতিউর রহমান হতে পারে। না, সেটা তো আপনার কথা, আমি বুঝতে পারছি, কিন্তু আমাদেরও তো সমস্ত কিছু যতটুকু আছে। ওনার হবি বলছে হতে পারে, হতে পারে জায়গাতে সমস্যা নাই, আমরা ঘটনার মধ্যে ঢুকবো। ওর ভাই বোন কতজন ছিল? ওরা 4 ভাই। 4 ভাই বলতে? জি, ও হইছে 4 ভাই। ও হইছে 4 ভাই? হ্যাঁ। আচ্ছা, ভাই বোনের মতির নামে কেউ আছে? মহিন। মহিন নামে একজন ছিল? জি, এই যে। আচ্ছা, এইটাও মেলে নাই। চট্টগ্রাম খুলশি পাহাড়তলি হতে পারে, এটা মিলছে বোধহয়, না? এই চট্টগ্রামের আপনাদের খুলশি বা পাহাড়তলি যেটা বলছে এটা মিলছে। আচ্ছা, আর যেভাবে হারাইছে ওই ঘটনাটা একটু পরে আমি নিচ্ছি, বাকি সবার পরিচয়টা নিয়ে নি। ভাই, আপনার নামটা বলেন। আপনাদের ভাই নাই? জি। আপনি কি ছোট না বড় ভাই ওর? আমি ওর 3 নম্বর ভাই। সবার ফোনটা বন্ধ করে দেন। হ্যাঁ, জাহাঙ্গীর। জি। আচ্ছা, আপনি হচ্ছেন কত নাম্বার ভাই? 3 নম্বর ভাই। 3 নাম্বার, জাহাঙ্গীর। আপনার পরিচয়? আমার নাম হারুনুর রশিদ। আপনি কি হন? আমি বড় ভাই। আপনি সবার বড়? সবার বড়। হারুনুর রশিদ। আপনার পরিচয়? আমার নাম মিজান। মিজান। আপনি? আমি ওর বড় ভাই।
আপনারা 3 ভাই, সাইড বিয়ে 4 ভাই, টোটাল কয়জন? ও হচ্ছে খালাতো ভাই, আচ্ছা। আমরা 3 ভাই, ও হচ্ছে মনাসহ 4 জন। আমার নাম হচ্ছে মঈন, আমি হচ্ছি ওর মেজো ভাই। মেজো ভাই, তার মানে আপনারা 3 জন আর ও সহ 4 জন। 4 জন। আপনার পরিচয়? আমরা ইয়ে পাইছি। আমি প্রথম সংবাদ দিচ্ছিলাম আর কি আপনি ওনাদেরকে। সোর্স। জি আপনার নামটা একটু বলেন। আমার নাম মোহাম্মদ কাউসার। কাউসার। আপনি কিভাবে নিশ্চিত হলেন এই যে নাম অনেক কিছু তো মিলে নাই? আমরা ছোটকাল থেকে যেখানে ওনারা ছিল ওই একই বাসায় আমরা বসবাস করতাম পাশাপাশি। আচ্ছা। যখন কুয়া বলছে, গরু বলছে, ওই গরু ফার্মটা আমাদের ছিল। তারপরে ওরাও আবার গরু পালতো। তারপরে যে কুয়াটা ছিল ওইটা মিলছে। তারপরে আমি তো আপনার অনুষ্ঠান একদম প্রথম থেকে দেখি আল্লাহর মতে, একটা অনুষ্ঠানও বাদ দিই। তারপরে যেটা বলছে যে রাস্তা দিয়ে হাঁটিয়ে আসি বড় রোড, তারপরে স্টেশন, ওইটাও মিলছে। এখান থেকে চিটাং স্টেশন গেছে, ওইটাও মিলছে। আর আমরা সবাই জানি ছোটকাল থেকে যে ওর ভাই হারাইছে ওই চিটাং স্টেশনের ব্রিজের উপরে। জি। এই জিনিসটা এই জন্য আমি ওই ইফতারের 10 মিনিট আগে থেকে আপনার ভিডিওটা দেখতেছি। আচ্ছা। ভিডিওটা দেখার পরে আমি আমার মার্কে মনে করলাম যে আম্মু এরকম আমরা যেন ওই সত্যানগর থাকতাম, ওখানে যেন ওদের বাচ্চাটা হারাইছিল। আর আমি সবচেয়ে বেশি চিন্তিত ওনার একটা টিমার ছিল। ওই টিমার কথা যখন বলতে তখন আমার শুনতে পেরে গেছেন। টিউমার ছিল একটা? জি জি। টিউমারের কথা বলছেন না? আচ্ছা। তারপরে একটু আসো তো, একটু ধরো, তোমাকে একটা হেল্প করো, একটা মিনিট দাঁড়ান, কাছে নিয়ে আসো, রাখো ওখানে, রাখো। ঠিক আছে। তারপরে আমার আম্মু ফোন করলাম যে আম্মা এরকম এরকম ওই ছেলেটা যে হারাইছিল, নাম মনে আসেনি আমার। বাবা নাম মোহাম্মদ না এরকম নাম ছিল, আমি তো কোনো এই যে ছেলেটা মনা বলতেছে, মনা নি কহলে হতে পারে। আমি কয় এতদিন পরে তুমি কেন জিজ্ঞেসো? আমি আম্মু এক কাম করো, তুমি ইস্তারি করে একটু কষ্ট করে, আমার মাসে এখনো আল্লাহর মধ্যে শারীরিক অবস্থা ভালোই, ওনার কাছে পাঠাইছি যে ওনাদের বাসায় একটু যাও না কষ্ট করে। তো ওনাদের বাসায় যাওয়ার পরে ওনাদেরকে খবর দিয়েছে, ওনার ছেলে, এই যে বড় ছেলে উনি, আর ইনি আছে আমার বাসায়। বড় ছেলে ইনি? ইনি। আপনি? আর এ আছে। আচ্ছা। ও আমার বাসায় আসার পরে আমিও আপনাদের ভিডিওটা পুরোটাই দেখাই মতো ওদেরকে। আচ্ছা। দেখাবে পরে এখন আমি কমেন্ট করছিলাম আগে, এগুলো আসতেছে না রিপ্লাই। পরে এরে বললাম যে তুমি বলো তোমার আমার ভাই এটা কমেন্ট করো। তো আপনি কমেন্ট করার পরে কি হয়েছে? আমি কমেন্ট করার পর আমার থেকে রিপ্লাই আরিফ ভাই নামে একদম ফোন করছে। এই যে এই সেই আরিফ ভাই। পরে আবার আরিফের সাথে আমি কি হয়, আমি বললাম যে ভাইয়া তো আমার ছোট ভাই। আপনি কোথায় কমেন্ট করছিলেন ভাই? ইউটিউবে না ফেসবুকে? ইউটিউবে কমেন্ট করছিলেন। ইউটিউবে কমেন্ট করার পরে যখন একটা আসছে তখন আমি রিপ্লাই করি, ওনার সাথে কথোপকথনের মাধ্যমে এক পর্যায়ে আমি ওনাকে বললাম যে ডিটেলস আমার ভাই এভাবে এভাবে ও যেগুলো বলছে এভাবে আমার থেকে হারাইছে। আচ্ছা। আমি ছিলাম, আমার খালাতো ভাই আমার সাথে ছিল। মূলত আমি প্রথমে একটা ট্রেনে করে চলে যাই, তখন আমরা গরুর জন্য খের আনতে গেছিলাম। আচ্ছা। খের আনতে গিয়ে আমি চলে গেছি প্রথম ট্রেনে, ওইখানে 3টা ট্রেন থাকে। ওর সেকেন্ড ট্রেনে ওকে খেলা অবস্থায় ওকে ওইখান থেকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে এক পর্যায়ে আমার কাছে যখন নিয়ে যায়, ওখানে আমিও ছিলাম। আমি বলি তুই যে একে নিয়ে আসছস, আমার তো বকাবকি করবে, তুই ওকে কেন এখন নিয়ে আসছস? এখন বলতেছে এখন যেহেতু আমাদের বাসা থেকে চিটাং স্টেশন অনেক দূর, প্রায় 3-4 কিলো বা 5 কিলো এরকম হবে, ওইখান থেকে মনে করেন আসা তো সম্ভব না। আমি কি করলাম, ওই যে ফ্লাইওভারের কথা বলতেছে, ফুটওভার ব্রিজ, ওইখানের মাঝখানের অংশটাতে আমি ওদেরকে বসাই, ওকে এমন মনাকে বসাই দিয়ে আমি এই বলছি তোরা বস, আমি ফল ফ্রুট নিয়ে আসতেছি তোর জন্য। হ্যাঁ, এই দুজনই একসাথে ছিল। আচ্ছা। বসানোর পরে আমি যখন ফল ফ্রুট আনতে যাই, এক পর্যায়ে সম্ভবত ওই সাইড দিয়ে নেমে যায়। আচ্ছা। আর পুলিশে তখন হয়তো একটু করতো, ডিস্টার্ব করতো, ওইখানে লোকজনকে সরাই দিত, জাম হয়ে যেত এলাকাটা। তো ওই পাশে নামি যায়, এই পাশ দিকে না কামনা করতে করতে নিচের দিকে নামি যায়। আচ্ছা, আপনি এটা ওনার কাছ থেকে শুনি কি হয়েছিল ভাই? আপনারা দুজন একসঙ্গেই ছিলেন, আপনার ভাইয়ের কথা অনুযায়ী। আমাকে বসা যাওয়ার পরে আমিও চলে গেছি। কোথায় গেছেন? এই খেরের জন্য। আচ্ছা। খেরান দিয়ে গেছি। ও তখন কোথায় ছিল? ও ব্রিজের সিঁড়িতে ছিল। আচ্ছা। সিঁড়িতে ছিল, তখন আমিও গেছি। যখন আমি গেছি, আমি আসি দেখতেছি যে ও আর ওই সিঁড়িতে নেই। আচ্ছা, ওকে কিছু বলে গেছিলেন আপনি? আমি বলছি যে তুই বস, আমি আসতেছি তোর জন্য, আমি বিস্কিট নিয়ে আসি, আম নিয়ে আসবো বলছি, যে বের করে খের নিয়ে আসবো, আমও নিয়ে আসবো। এখন আমি আসি দেখতেছি যে ও সিঁড়িতে আর নেই। আচ্ছা, তার মানে হচ্ছে যেটা যে প্রথম পর্যায়ে আপনি স্টেপ নেন, তারপর যে উনিও চলে গেছে। আর উনি যেটা বলছে আমি একটু পরে শোনাই আপনাদেরকে, কিছু মিল অমিলের জায়গাগুলো আমাদেরকে ঠিক করতে হবে। বর্তমান বয়স 28 বছর, হারানোর বয়স ছিল 4-5 বছর। প্রায় ভাইদের সাথে মার্কেটে যাওয়ার জন্য কান্না করতাম। একদিন আমাকে চট্টগ্রাম নিউ মার্কেটে নিয়ে গেল, আমাদের বাসা থেকে মেইন রোডের অপর পাশে রেল স্টেশন। এটা কি ছিল মেইন রোডের অপর পাশে রেল স্টেশন? হ্যাঁ, আচ্ছা, রেল স্টেশন। সেখান থেকে বের হওয়ার সময় একটা ফুটওভার ব্রিজ আছে, সেখান থেকে আমরা মার্কেটে গিয়ে শপিং করে ফেরার সময় সেই ব্রিজটা পার হচ্ছিলাম। তখন আমার ক্ষুধা লেগেছে বললে আমার ভাই আমাকে সেই ব্রিজে দাঁড় করিয়ে রেখে উনি আমার জন্য ফল কেনার জন্য যায়। হঠাৎ সেখানে পুলিশ আসলে, আমি মানুষের ভিতরে হারিয়ে যাই। আচ্ছা, ওখানে আমাকে ছোটবেলায় টাকা দিলে আমি একটা প্রতিবন্ধী লোকের কাছ থেকে নৌকো মার্কা বিস্কুট কিনে খেতাম। উনি 3 চাকার বেয়ারিং এ গাড়িতে চলাচল করতেন। ভাইয়া কোথাও গেলে আমাকে সবসময় নিয়ে যেত। আমাদের বাসা এবং পাশের বাসার জন্য ওয়াসা থেকে ভ্যান গাড়ি নিয়ে পানি আনার জন্য আমাকে নিত। আচ্ছা, এখানে দুইটা বিষয়, বেয়ারিং এর যে বিষয়টা, ওই গাড়িওয়ালা বোধহয় এখনো আছে। আমি বলি, ও
ওই লোকটা এখনো ওই 3 রাস্তার মোড়ে ওই বিয়ারিং এর চাকার গাড়িটা দিয়ে ওই বিস্কিট টিস্কিট হাবি জাবি আপনাকে ছবিটা পাঠাইছে তুমি ভাই? হ্যাঁ, আমি দেখান তো পাঠাইছি। ওনাকে। ও আপনি পাঠাইছেন প্রতিবন্ধী সাহেব? আচ্ছা আচ্ছা, তাহলে আর দরকার নেই। হ্যাঁ, ওই ছবিটা আমার কাছে আছে, ব্রিজের ছবিটা আমার কাছে, যে পানির গাড়ির কথা বলছে ওই পানির গাড়ির ছবিটা আমি আরেক দিকে পাঠাইছি। ওরকম পানির গাড়ি আজ থেকে 18-20 বছর আগে আমাদের এই গাড়ি ছিল 2টা। আচ্ছা, তখন ওই ভাইয়া কি করতো, ওকে ওইটার উপরে বসায় নিয়ে যেত। আপনি গাড়ির উপরে বসাই মানে ঘুরাইতে হবে, দিকে দিকে যাইতে হবে, মানে এলাকায় পানি আনতে হবে। পানি আনতে যেতে হবে। আচ্ছা তো ওই পানি আনতো যে ওইখানে আবার বড় একটা মাঠ আছে, যে মাঠের কথা বলছে ওটাকে বলে ডিজেল কলোনি মাঠ। আচ্ছা। আমরা ওই ডিজেল কলোনি মাঠের পাশে একটা পাম্প আছে, ও বলছে পাম্প আইসক্রিম প্লাস আইসক্রিমের যে ইয়া বলতো আইসক্রিম ফ্যাক্টরিতে আমরা পানি দিতাম। হুম তো ওই পাম্পের বড় একটা মাঠ আছে, মাঠের পাশ দিয়ে ওকে ঘুরাইতো বা ওকে নিয়ে আসতো ওইটার উপরে। ওই খেলাধুলা উত্তর এরপরে যখন এটা বলা আছে, তারপর আমাদের যে কূপের কথা বলা হয়েছে, কূপটা এখন ইনস্টল আছে ওই জায়গায়। আমাদের এখন ওই কূপটা ছবি আমি পাঠাইছি, এটা ব্রিটিশ আমলের তৈরি। আচ্ছা আচ্ছা এটা বিশাল একটা কূপ। আচ্ছা। এটার শহর সবাই জানে না যে কূপটা এখানে আমাদের এখানে আছে। এখন আমাদের যে বাসাটা ছিল আমাদের তখন তৎকালীন একদম পাহাড় থেকে মনে করেন 2-3 ফিট গ্যাপ ছিল, পাশাপাশি পাহাড়ের সাথে লাগানো। তো তখন আমরা ওইটাকেও আমরা আজ করলাম যে হ্যাঁ এটাও ঠিক আছে, আমাদের বাসা তখন পাহাড়ের সাথে ছিল। কিন্তু এখন আমরা একটু সামনে আসি, ওইখানে আমরা বাড়ি করি, ওইখানে কুয়াটা এখনো আছে বিদ্যমান। তারপরে যে 3 চাকার প্রতিবন্ধী ভদ্রলোকটা উনিও এখনো বেঁচে আছে। আচ্ছা। ওই জায়গাটাতেই উনি এখনো ওই বিস্কিট টিস্কিট হাবি জাবি এগুলো বিক্রি করে খাচ্ছে বা চলতেছে। এবার এই যে যখন আপনি আসলেন পরে আবার এসে যখন ভাইরে পাইলেন না ওইখানে বা হারাই গেল, কি হয়েছিল এরপরে আপনাকে? আমরা যখন ওকে খোঁজাখুঁজি করে, আমি এবং ও যখন দুজনে খোঁজাখুঁজি করে অনেকক্ষণ পাচ্ছি না, তখন আমরা দিশেহারা হয়ে যাই, আমরা কি করব। কারণ আমাদের বাসার থেকে তো 4-5 কিলো দূরে বাসা, রাজদিন বাজার থেকে। তৎকালীন আমরা কি করলাম, একটা রিক্সা নিয়ে বাসায় চলে যাই। ওই বাসায় চলে যাই মানে যখন আমাদের আম্মাকে বললাম, বাবাকে, ভাইদেরকে বললাম যে মনাকে আমরা পাচ্ছি না, তখন না পাই না, আমরা পাগলের মতো হয়ে আবার ওইখানে ছুটে যাই। ছুটে যাওয়ার সময় আমরা কি করি, মাইক নিয়ে যাই, মাইকিং করার জন্য। আমরা একাধারে 2-3 দিন মাইকিং করছি ওইখানে। আচ্ছা। রাজদিন বাজার অত্র এলাকা, পুরো এলাকায় আমরা মাইকিং করছি। এক পর্যায়ে আমরা ওইখানকার যে থানা, কোতোয়ালি থানাতে আমরা যাই। তখন আজ থেকে প্রায় 18-19 বছর আগে থানাতে যাই, আমরা ওইখানে সাহায্য চাই। তো ওনারা তখন আমাদেরকে বলছে যে দেখেন, খুঁজে দেখেন, হয়তো পেয়ে যাবেন, আছে ছোট মানুষ কোনদিন ইয়াতে আছে। তো আমরা ওইখান থেকে ওরকম ভরসা পেয়ে আমরা আবার মাইকিং করতে থাকি। এক পর্যায়ে খুঁজতে 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 আমরা দিশেহারা হয়ে গেছি, আমরা আর ওকে খুঁজে পাইলাম না। কাকি জি কি করছিলেন এরপরে? কি করবো, ও পাগলের মতন হয়ে গেছি, আমি অজ্ঞান হয়ে গেছি। ছেলেরা আমার লই মাইক রিডিং করছে, জারি তোলা মাইকের রিক্সার মধ্যে লই। আপনাকেও নিছিল? হ্যাঁ, আমার গাড়িতে আছে, আমার গাড়ি থাকছে রিক্সার মধ্যে রাখি। ওরা 3-4 দিন ধরে মার্কেটিং মাইকিং করছে। আর ভাই না আমার তো দৌড়ি একজনে রাখতো, না আমি যেতাম, দেন ভাগলে যাই, আমি যেতাম গাড়ি তারা যাই। তোর বাপ কই? বাপে কই? বাপ আছে, অসুস্থ, বাঁচে আছে? জি এখনো হ্যাঁ, সংবাদ জানাই যেরকম ছেলের সন্তান পাওয়া গেছে। জি তো ভাই আপনি আইতে পারে না, এই জন্য একটু অসুস্থ হয়ে গেলে বেশি নরম। ঠিক আছে, সমস্যা নেই, অসুস্থ মানুষ না নিয়ে আসাই ভালো। তো আপনি যখন নিশ্চিত হলেন যে এটা এদেরই সন্তান, তারপর আপনি ভিডিওটা নিয়ে গেলেন নাকি ওনাদেরকে বললেন? কি হলো, ওনারা জানলো কিভাবে? আমি ওনার ভাই বড়টারে আমার কাছে পাঠাইছি, আমাকে যখন ওদের বাসায় পাঠাইছি, ও সিএনজি নিয়ে আমার বাসায় আসে, ও আর ওর ভাই। তারপরে আমি বসাই, আমার রুমে বসাই, তারপরে ভিডিওটা পুরোটা দেখাইতে হবে। দেখানোর পরে বলছি যে ভাই আমি তো এতগুলো কমেন্ট করলাম, কোনো রিপ্লাই আসে না, এখন তোমার কাছে তুমি করো। আপনি দেখার পর কি আপনি নিশ্চিত হচ্ছিলেন এটা ভাই? ওকে যখন চেহারা দেখছি আমার ভাইয়ের সাথে ওর সাথে অনেকটা মিলে। হ্যাঁ, এর সাথে মিলে আমি একমত। ওর সাথে হুবহু মিলতেছে যখন এটা দেখলাম, আর ও প্রত্যেকটা কথা আমার শিউরে উঠে যায়। আমি চিন্তা করলাম এটা তো আমি নিজে ছিলাম। ওকে আমি যে ব্রিজের কথা বলতেছে আমি নিজে বসে রাখছি, ওকে আমি কুয়ার কথা বলতেছে আমার মা ইয়ে করছে সবকিছু। তারপর আমার মার টিউমারটা তখন ও হারাই যাওয়ার 5-6 বছর পরে আমরা অপারেশন করাই, ওটা বিয়ে করে। কাকি চিহ্ন কি আছে এখনো? ও টিউমারের কথা বলছিল। আচ্ছা, তখন আমরা 5-6 বছর ওকে আম্মাকে টিউমারটা অপারেশন করে মোটামুটি ইয়ে করে, ওই দাগটা এখনো আছে। এখন এরপরে যখন আমি সবকিছু মিলাই, যে পানির গাড়ির ব্যাপারটা, কুয়ার ব্যাপারটা, আমাদের বাসার ব্যাপারটা, ওই প্রতিবন্ধী লোকের ব্যাপারটা, যেহেতু আমার সবকটা আমার ইয়ের সাথে, তারপর বাসার থেকে বেরোয় আমার মেইন রোডের পরে হচ্ছে একটা স্টেশন, এই স্টেশনের পর আর কোনো স্টেশন নেই, এটাই শেষ স্টেশন, বটতলী স্টেশন, যেটা ওর প্রত্যেকটা কথা আমার। আপনারা আপনাদের জায়গা থেকে শতভাগ নিশ্চিত এটা আপনাদের ভাই? আমি আপনার এটা যখন উনি ওদেরকে দেখেছে, আমি ছিলাম গাড়িতে, আমি ড্রাইভার, তো আমি শুনছি রাস্তা আমাকে একজন বলছে যে এরকম এরকম তোর বাইকটা হারাইছিল, যে ওইটাকে তো পাওয়া গেছে। আমাকে কি বলে পাওয়া গেছে কিভাবে, কি নাকি ইউটিউব চ্যানেলে কে নাকি দেখছে। এখন আমি কি করছি, সাথে সাথে আমার মোবাইল ইয়ে করছি করে আমি ইউটিউবে ঢুকে আপনার কিভাবে লাইভটা দিছি, দেওয়ার সাথে ওখানে মনা নামের একটা ছেলেকে দেখছি। হ্যাঁ, এখন নাম দেখে আমি চিনছি, ওকে তেমন মানে অনেক আগের তো চিনতে পারতেছি না। পরে পুরা কাহিনীগুলো যখন শুনতেছি, শুনে আমি ওকে কিরে এইটাই তো
যে এটা যেখানে আমি নিয়েছি ওই জায়গার নাম বলতেছে, কোথায় গেছি, কি কতক্ষণ লাগে। ও বলছে আর কি 20 মিনিট লাগে। 20 মিনিট লাগে না, 10 মিনিটের ভিতরে ডাউতলা স্টেশন থেকে বতুলে যেতে 10 লাগে। হ্যাঁ, বেশিক্ষণ লাগে না। আর ওইখান থেকে বের হয়ে গেলে ফলের আড়ত, ওই ব্রিজটা আছে, ওই ব্রিজটা এখনো মানুষ চলাফেরা করে না, কিন্তু এখনো পড়ে আছে। আচ্ছা, সেটা ঠিক আছে। এখন আমাকে একটু বলেন তো, সবার বড় কে তাহলে আপনি, তারপরে সিরিয়ালি কে আপনি, তারপরে কে, ও তারপরের জন মনা ভিতরে যে আছেন, তারপর সবার ছোট হচ্ছেন আপনি। ও আপনি তো খালাতো ভাই, আপনি সাথে ছিলেন খালাতো ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রথম আমার ভাই গেছিল। তার মানে মনা সবার ছোট। আচ্ছা, আমি একটু রিকর্ডটা বলে দিই। ফার্স্ট হচ্ছে মা ঢুকবে, তারপরে ঢুকবে হচ্ছে সবচেয়ে ভালো বলতে পারতেছে উনি ঢুকবে, বা ওনার সাথে উনিও যেতে পারে। সো এটা একটু মাথায় রেখো, দুইজন পাশাপাশি যেভাবে আছে। এখন বিষয়টা হচ্ছে, আপনারা যদি আমার ভিডিও দেখে থাকেন, নিয়ম হচ্ছে যে উনি যা সিদ্ধান্ত দিবে সেটাই। আপনারা ওনার যদি কোনো প্রশ্ন থাকে দেখে চিনতে পারলে তো ভালো, যদি দেখে চিনে যদি অ্যাকসেপ্ট করে তো ভালো, যদি অ্যাকসেপ্ট না করে তাহলে ওনাকে মনে করে দিতে হবে। তারপরে যদি বলে যে আমার সময় লাগবে, আরো সুযোগ আছে। আপনারা চিটংয়ে থাকেন, হেউ চিটংয়ে থাকে, মাত্র 2 কিলোমিটারের ডিস্টেন্স। এর বাড়ি হচ্ছে, বলেই দিই আপনারা, এখন দেওয়ান বাজার, চক বাজার, বাকুলিয়া, চট্টগ্রাম, 2 কিলোমিটার বোধহয় ডিস্টেন্স। দরকার হলে লোকেশনে গিয়ে দেখে আসতে পারো। দেওয়ান বাজার হইলে আপনার 4-5-6 কিলো হবে। আচ্ছা, 4-5-6 কিলো যাই হোক, মানে পাশাপাশি আছে। তো আজকে যদি কোনো কারণে সে চিন্তা নাও পারে, আমি সবকিছু বলে নিচ্ছি আপনাদেরকে, সে ধরেন হচ্ছে হলো দরকার হলে ওখানে গিয়ে যাবে, গিয়ে দেখবে, বাড়িঘর দেখবে। বাড়িঘর কি আগের ওই জায়গায় আছে না চেঞ্জ করছে? ওইটাই আছে। রোডটা ছিল, গলিটা ছিল, তখন তো ও তখন হারাইছে, তখন এই বিল্ডিং টিল্ডিং ছিল না পাশে। এখন তো গলির উপরে সামনেটা আমি বিল্ডিং হয়ে যাওয়াতে ওই গলিটা মানে নতুন একটা লোকে যায় মার্কেট ঢুকতে পারবে না, চলতে পারবে না। গলিটা আছে, সমস্যা নাই। আমার কথা হচ্ছে যে মানুষকে চেনানোর বিভিন্ন রাস্তা আছে। আচ্ছা, কুয়া থাকুক বা যেটা থাকুক, আপনারা চেনাতে পারেন। যেহেতু বলছে পাহাড়ের পাশে ঘর, তার থেকে মনে করেন আমরা আরো 100 গজ পাশে এসে আমরা ওইখানে বাড়ি করি। পাহাড়টা কি আছে এখনো? পাহাড়ের কিছু নমুনা এখন আছে, যেখানে আমরা ছিলাম মনে করেন উপরের সাইড কাটে ফেলেছে, কিছু নিচের অংশ কিছু এখনো আছে ওই পরিমাণে। ওর হাতে যে 2 টাকা ছিল, ওই 2 টাকার বাসাটাও এখনো আছে। 2 টাকার বাসাও আছে? হ্যাঁ, ওই বাসাটাও আছে ওর থেকে। আচ্ছা, ভালো। তো এই যে আপনাদের প্রচুর সুযোগ আছে, এটা হচ্ছে বিষয়। এখন সবকিছুর পরে সে যে সিদ্ধান্ত দিবে সেটাই, হ্যাঁ না সবকিছুই, তাই না? বলছে আমাদের বাসা টিনের ছিল, ঠিক আছে, আমাদের বাসা টিনের ছিল, উপরও টিন ছিল, চারিদিকে টিন ছিল। ডায়াগ্রাম যা বলছে সবই ঠিক আছে, শুধু নামগুলো এদিক ওদিক হয়েছে। আমাদের বাসাটা ওয়ালের বিল্ডিং হয়েছে, 2 তলা হয়েছে। আর আমাদের রাস্তাটা আগে তখন কাঁচা ছিল, এখন পাকা হয়েছে। আচ্ছা, ঠিক আছে, আপনি বসেন, আমরা ভিতরে বসে বাকি বিষয়গুলো সমাধান করবো। হলো, আর তো কিছু লাগবে না, দেখলে তো আপনি কথা বলছেন। আরিফ ভাই আমাদের এখানে জয়েন করার পর আরিফ ভাইয়ের কথা হারায় গেছে, এটা খুব ভালো। কম কথা বলা বলেই ভালো। কি অবস্থা ভাই? ফোনটা এবার বন্ধ করে দেন। কোনো কিছু শোনা গেছে ভিতর থেকে? কিছু শোনা যায় না। আপনি একবারে বন্ধ করে দেন ফোনটা। না না, বন্ধ করে দিতে হবে, ফোনটা বন্ধ করে দিতে হবে, কারণ ফোনটা ডিস্ট্রাক্ট করতে পারে। আপনি জাস্ট 15-20 মিনিটের জন্য ফোনটা বন্ধ রাখেন। খুব জরুরি কিছু আসবে কি? না, আমারটা কিছু আসবে না। তাইলে আপনি ফোনটা বন্ধ করে দেন। বিউটিফুল। এবার বসেন। চিটাগংয়ের রাস্তা খুব 4 লেন হয়ে গেছে না? 4 লেন না? কতক্ষণ লাগে আসতে ঢাকা যাওয়া আসা করতে? 6 ঘন্টা। এখনো 6 ঘন্টা? জ্যামে পড়ছিলেন নাকি? জ্যাম তো হালকা পাতলা আছে, আপনার কন্টিনিউ ছাড়া যেগুলো বন্ধ থেকে, ওগুলোর কারণে কিছুটা জ্যাম পড়ে। আচ্ছা, আপনি আমাকে একটা জিনিস একটু মনে করার চেষ্টা করেন তো, আপনার সঙ্গে আপনার যে ভাইটা ছিল, একজনই ছিল নাকি সাথে আরো কেউ ছিল? মানে আপনাকে যেখানে ব্রিজের উপর বসায় রেখে গেছে, সেখানে কি আপনি একা ছিলেন নাকি সাথে আরো কেউ ছিল? মনে হয় আমি একাই ছিলাম, আর ভাইয়া ছিল। ভাইয়া রেখে চলে গেছে। কি কারণে বের হয়েছিলেন এটা মনে আছে? আপনার ভাইয়ের সাথে কেন বের হয়েছিলেন এটা কি মনে আছে? মার্কেটে আসার জন্য অনেকটা বায়না করতেছিলাম। আপনাদের কি গরু ছাগল কিছু ছিল? মনে হয় ছিল। আচ্ছা, দেখেন, দেখলে মানুষের অনেক কিছু মনে পড়ে, কথা বললে অনেক কিছু মনে পড়ে। আপনার বয়স কত এখন? 24। তাহলে আপনি 4 বছর 4.5 বছর বয়সে ওই সময়টাতে হারাইছেন, হ্যাঁ বলো তো? হ্যাঁ। আমি একজনকে নিয়ে আসতেছি, আপনি দেখেন। আসেন।
কাকি একটু বসেন, আমরা একটু কথা বলি কাকি, তারপরে আমরা শুনবো আপনার কাছ থেকে। একটু বসেন। হ্যাঁ, আপনি তো চেনেন না নিশ্চয়ই। জি না, কোনো সমস্যা নেই, একটু বসেন কাকি। আপনার মাকে নিয়ে আপনি কি বলছিলেন একটু বলেন তো, মনে করার চেষ্টা করেন তো। মাকে নিয়ে কিছু বলছিলেন যে মার চেহারা বা ওরকম কোনো কিছু? কি আমার মায়ের গালে একটা টেমের মতো একটা ফুলার ছিল, কাকি একটু দেখেন তো কি ছিল ওইখানে। টিউমারটা ছিল, টিউমারটা কেটে ফেলা হয়েছে। টিউমারটা অপারেশন করছে আমি 7-8 বছর পরে অপারেশন করি তোমার বাড়ি। ও যখন হারাইছিল তখন বয়স কত কাকি? ওর 5-6 বছর হইব। 5-6 বছর হইব? জি। 4-5-6 সবই একই জিনিস। জি। ওইভাবে মনে রাখার মতো কিছু নাই। হ্যাঁ, তখন কিন্তু আমার মায়ের দুধ খেতাম আমি, এনে শতানি কেটে খাইতে পারি। আচ্ছা আচ্ছা। কিছু বাটার না দিলে বুক টুক লাগলে তো কইব কি কইব আমি তোমার দুধ খাইম, তো খাতে দুধ খেতে যদি পেট ভরে তার মায়ের পরে কি খাইম। আচ্ছা, একটু অভাবের সংসার আছে বাবা। আচ্ছা। এই জন্য ওই আর আমি না খাওয়ার জন্য নিম পাতা কিংবা তিতো লাগাতাম। ওই বয়সটাতেই যেটা হয়, ওই বয়সটাতেই হয় এরকম। হ্যাঁ হ্যাঁ জি। আমরা যে মায়ের বুকের দুগ্ধ পান করি এটা ওই বয়সটাতেই হয়, যে বাচ্চাকে কিন্তু ওইটা ছাড়ানোর জন্য সাধারণত মায়েরা, গ্রাম অঞ্চলের মায়েরা এই কাজটা করে। নিম পাতা তেতো লাগে যাতে যাতে করে না খায়। অভ্যাস তো, বাচ্চার অভ্যাস ছাড়াতে অনেক সময় লাগে। মানে এটা বিশাল একটা যুদ্ধ। হ্যাঁ, এবং এই যেমন ধরেন শুধু এটা না, বেসিক জিনিসগুলা হাতে তুলে খাওয়া, ওয়াশরুমে যে টয়লেটটা ঠিক মতো করা, এগুলো অভ্যাস বাচ্চাদেরকে খুব কঠিন, পরিশ্রম করতে হয়, খুব পরিশ্রম করতে হয়। তো এখন দেখেন আপনার কথা হচ্ছে যে মনা এখানে আমার কথা কিন্তু কিছু বলার নাই, উনি দাবি করে আসছে, আপনাকে কথা বলে যাচাই করে নিতে হবে। আমি আপনাকে বলতেছি না উনি আপনার মা, বাট উনি আপনার মা কিন্তু হতে পারে। সো সেই জায়গাটা থেকে কথাবার্তা বলে, যদি মায়ের সঙ্গে কোনো কিছু থাকে কথাবার্তা বলে আপনাকে বের করে নিতে হবে, চুপচাপ বসে থাকলে হবে না এখানে। হ্যাঁ, এটা হচ্ছে বিষয় আর কি। আমার নাম কি ছিল? ময়না। ময়না তোমার নামে আছে ময়না। বাসায় সবাই ডাকতো ওরকম ভাবেই ময়না বলে। হ্যাঁ, তোমার নামে আসিল ময়না। আর আমি সেদিন মার্কেটে কি কারণে গেছিলাম? কি কারণে যাও না? তুমি যাও না, তোমার বড় ভাই মইনুদ্দিন জিলে ও আগে গেছে কই খেরেলাই, ওটা মার্কেটে ঠিকই। আচ্ছা দাঁড়ান, এই জায়গাগুলোতে আপনার মা খুব ভালো, যদি মা হয়ে থাকে ভালো বলতে পারবে না, বলো একজন অনলি ব্রাদার। হ্যাঁ হ্যাঁ, ওই যে পাশে যে বসছিল। যান, একটু কষ্ট করে গিয়ে ডান পাশে বসেন। আপনার যত রকমের প্রশ্ন আছে আপনি করতে পারেন, কারণ ওনাদের দাবি অনুযায়ী উনি সেদিন হচ্ছে আপনাকে নিয়ে গেছিল। না, ইনি নাই, ও আগে গেছে কই, ওর খালাতো ভাইটা নিছে ওরা মিজানের সাথে গেছে। আমি ঘরের ভিতরে আসিলাম, ও বাহারে খেলা করছে। ওইখান থেকে মিজানে ওই মার্কেটে খেরালে যাইব তো, ওই যাইতে 2টা টাকা হাতে আসিল এর। তো ওই 2টা টাকা দিয়ে ছোট ছোট আসিল তো সবে, ওই 2টা টাকার লোভে কয় চল বাইলে চল আমরা মার্কেটে যাই। মইন ভাই গেছে আমরা মার্কেটে যাই, আমরা খের আনগিম, আমরা কত কিছু আনগিম। এই গাইন কই আমারও জানায় না, ও মিজানে লেগে গেছে, খালাতো ভাই লেগে গেছে। ওইখানে গেছে আর এই যেন দেখছে, তো এ দেখলে সে আর ওরে বকা দিছে, কিরে তুই দিন মানারে আনছ, মারে কই আনছ তুই? না, কত মা তখন হাগলের মতন এই যাবে, মাটো গাইব তুই কিনলেই গেরে আনছ, তুই কিনলে আনছ। তখন যেন লই গেছে, তা এরপরে ওই কি করছে, একটা আম দিছে আর খেত দিছে, দি ওইখানে বইয়া কারাই যে কোনায় ব্রিজের উপরে বইয়া কারাই কইছে যেন ভাই আয়, তা আবার তো লে আমাইন গুম তারা বাইরে হইতে যাইম। ওদের খেয়াল লাগেছে, ওদের মার্কেট কইতো, এ মনে করছে যে মার্কেটে গেছে কাপড় চাপড় কিনতে, বুঝছেন নি কথা? এই জন্য ওই মার্কেট কয়। মূলত ও যেদিন হারায়, আমি প্রথমে আমাদের তখন গরু ছিল, এখনো আছে গরু, তো আমরা গরুর জন্য খের আনতে যেতাম মূলত তো খের আনতে গেলে আমি কি করলাম, ওই দোহাদারি নাজিরহাট বা ভার্সিটির গাড়িগুলো আমাদের ওই লাইন থেকে চলাচল করে, আঞ্চলিক শাখা আর কি। তো ওইখান থেকে আমাদের বাসা থেকে বের হইলে মেইন রাস্তার পরে যে স্টেশনটা ঝাউতলা স্টেশন বলে, ওই ঝাউতলা স্টেশন থেকেই বটতলা স্টেশন লাস্ট স্টপেজ, এটার পরে আর কোনো স্টপেজ নেই, এটাই শেষ। এখন ওইখান থেকে আমরা ওই ফুটওভার ব্রিজের ওইখানে মাঝখানের অংশ, যেটা মাঝখানের অংশের মধ্যে আমি খেরগুলো আমি এখানে জমাট করতাম। তো পুলিশে আবার এগুলো ডিস্টার্ব করতো, মানুষ চলাচলের জন্য ক্লিয়ার করে দিত, অনেকগুলো লোকজন এখানে জাম করে থাকতো, ক্লিয়ার করতো। এখন আমি কি করলাম, ওকে ওই জায়গা যেহেতু মিজানে নিয়ে গেছে, এখন নিয়ে গেছে, কিছু করার নেই,
এখন তো আমি ওকে রাখি করতে পারতেছি না। তখন কি করলাম, আচ্ছা ঠিক আছে মিজানকে বকাঝকা করলাম, তুই মনাকে কেন আনলি। এখন আম্মা তো চিল্লাবে, কি করবে, খুঁজবে, কয় আমরা তো চলে যাবো একটু পরে, ফ্যান নিয়ে চলে যাবো, আমরা রিক্সায় করে নিয়ে চলে আসার কথা। এরপরে আমি বললাম আচ্ছা ঠিক আছে তুই তাইলে বস, ওদের ছোট মনাস 6 বছর বা 5 বছর এরকমই হবে। এক পর্যায়ে আমি কি করলাম, দুজনকে মিজানকে ওকে একসাথে বসাইলাম। ওই যে ফুটওভার ব্রিজ যেটার কথা বলছে, মাঝখানের অংশের মধ্যে এখানে এই যেটা আপনার এই স্লোপ এরিয়াটা আছে বসার দাঁড়ানোর মতো স্টেপটার মধ্যে, তো খেয়ারও আছে আমাদের এখানে, ওকে বসায় রাখি। আমি বললাম যে ঠিক আছে আব্বু ভাই আসতে কি করবো, তোর জন্য ফল টল নিয়ে আসবো, আমরা নিয়ে আসবো, এটা বলছি। আমি কান্না করছিলাম, হ্যাঁ তখন কান্না করছিল, মানে আমি বলছি তুই বস একটু, ভাইয়া আসতেছি, আমরা নিয়ে আসি। এখন যখন এটা বলছি ও বসছে, ওইখানে মিজানোর সাথে ছিল, আমি যাওয়ার পিছে পিছে মিজানও কি করছে, আপনার পিছে পিছে গেছে, হ্যাঁ চলে গেছে, কিন্তু আমি তো জানি না, আমি জানি মিজান সাথে আছে। এখন মিজান যখন ছিল আমি ওকে ওই ভরসা করে চলে গেলাম। এখন এক পর্যায়ে মিজান, আমি আসি দেখি মিজানও নাই ও নাই। এখন তো আমি মিজানকে পাইছি একটু পরে, আমি কি মনে করি ও তো এখানে ছিল, এইখানে ছিল। এবার আমরা পাগলের মতো খুঁজতেছি, আর কোথাও তাকে আমরা খুঁজে পাইতেছি না। এক পর্যায়ে আমি দুজন আমরা কি করলাম, এই একটা রিক্সা নিয়ে বাসায় চলে আসছি, যেহেতু বিষয়টা এখন বাসায় বলতে হবে, আর আমরা দুজন এখানে কি করব। এক পর্যায়ে যখন আমরা বাসায় যাই কান্না করতে করতে গেছি। বাসার ঘটনা পরে, বাসার ঘটনা ইম্পর্টেন্ট না, এটা যতটুকু মনে থাকার কথা। আচ্ছা আমি তো সেদিন ব্রিজে বসিয়েছিলাম, জি ওই দিন কি মার্কেটের মধ্যে কোনো ঝগড়া কিংবা গন্ডগোল এরকম কোনো কিছু ছিল? পুলিশেরা মানুষ দৌড়ে যায়, পুলিশে ওই যে বললাম না ফুটওভার ব্রিজ তো চলাচলের জায়গা, ক্লিয়ার করার জন্য ওরা হাতে লাঠি টাঠি থাকতো, ওরা ক্লিয়ার করে দিত। আচ্ছা এটা হচ্ছে মূলত হয়তো লোকজন দৌড়াদৌড়ি করছে বা এরকম কোনো কিছু দৌড়াদৌড়ি করছিল। ওই দৌড়াদৌড়ির মাঝে আমি ডান পাশে নেমে গেছি, যেদিক দিয়ে স্টেশনটা, স্টেশন ওদিক দিয়ে আমি নামছি। ওকে, আপনারা একটা কাজ করেন, এটা তো ঘটনা হয়ে গেল, এই ঘটনা ছাড়াও পারিবারিক ঘটনা দুই একটা, যেটা আপনি বলতেছিলেন যে আমার আর কিছু জিনিস জিজ্ঞেস করার আছে, যেটা আপনি বলেন নাই বাইরে, আমি আপনাকে বলতেছিলাম আরো কিছু মনে করার চেষ্টা করেন, এগুলো একটু ট্রিকি জিনিস। আমি বাসা থেকে বের হওয়ার পরেই আশেপাশে কোনো পাগল মহিলা ছিল না? পাগল মহিলার কথা মনে নাই, তবে ওই যে প্রতিবন্ধী লোকটা আছে, প্রতিবন্ধী লোক আছে, একটা মহিলা আছে, আছে ঠিক আছে, অন্তত তারা নাই, বুড়ি বুড়ি মরে গেছে। পাগল মহিলা, হ্যাঁ ঠিক আছে, ডাক্তারের বোন, শহীদ ডাক্তারের বইন ইয়ার কন্ট্রাক্টারই কইতে দেন কি কে হাতারা তন কে নাই, তারা বেশি ফেলাইছে না, হোলা মরি গেছে, বেড়া মরি গেছে, মা মরি গেছে, বই নিয়ে দেন, ও কোন লাইয়া দিছে ঢাকা ছিল, এরকম কেউ ছিল একজন কি মানসিক? আচ্ছা, ওই মহিলাটা একদিন আমাকে রাস্তার মধ্যে বিস্কুট, ওই যে লোকটার কথা বলতেছি প্রতিবন্ধী, ওই লোকটার কাছে যাওয়ার পথে মহিলাটা একদিন আমাকে রাস্তায় একটা লাথি মারছিল, আমার মনে আছে এটা। হ্যাঁ আশেপাশে থাকতো, একটু মেন্টাল টাইপের মহিলাটা, কিন্তু খুব চলাফেরা স্মার্ট ছিল মহিলাটা। ও কি করতো, ওই রিকশাওয়ালাকে এনে থাপ্পড় মারতো, টাকা দিত না। মহিলা যেটার কথা বলছে আমি বুঝতে পারছি, আমরা এটা নিয়ে ঘুমিয়ে করতাম, বিভিন্ন রিকশাওয়ালাকে ভাড়া দিত না, ওই যে বিভিন্ন জায়গা থেকে আসতো, মানুষের সাথে খুব সুন্দরভাবে কথা বলতো, স্মার্ট ছিল, স্মার্ট না থাকলে রিকশা ওঠার কথা। ওই মহিলাটা রিকশাওয়ালাকে থাপ্পড় কয়েকজন, শুধু একজন না 20 কয়েকজনকে মারছে। আচ্ছা, এলাকায় আসি ভাড়া দিত না, ধরেন এটাও কাছাকাছি গেছে, আর কিছু এরকম মনে করার চেষ্টা করেন। বাসা থেকে বের হওয়ার সাথে সাথে একটা বড় বড়ি গাছ ছিল। হ্যাঁ ঠিক আছে, বড়ই গাছ এখন তো নাই বোধহয়, না বড়ই গাছটা নাই, তবে ওইখানে এখন আমাদের বাড়ি, ওইখানে যেখানে বড়ই গাছটা আছে আমরা বাসা থেকে বের হয়ে, হ্যাঁ বাসা থেকে বের হয়ে, আমি আপনাকে একটু বলি, সেটা হচ্ছে এই যে আপনি বড়ই গাছ ছিল না, আপনি উত্তর বলে দিচ্ছেন, প্রশ্নের আগে উত্তর আউট। আপনি জিজ্ঞেস করবেন যে বাসা থেকে বের হওয়ার পরে কি কোনো রকম কোনো গাছ ছিল, ওরা বলবে যে হ্যাঁ, অনেক করে হতে পারে, তখন ওরা বলবে এটা কোন গাছ ছিল, আপনি জিজ্ঞেস করবেন, তখন ওরা বলবে যেটা এই গাছ ছিল। যদি বলে আম গাছ, তাহলে মিলে নাই। সো আপনি এভাবে মাথায় রেখে, উত্তর মাথায় রেখে প্রশ্ন করেন। 3 রাস্তার মোড়ে যে লোকটা প্রতিবন্ধী যে বিস্কুট বিক্রি করতো, এর আশেপাশে কোন একতলা কোন বিল্ডিং ছিল? তখন তেমন কোনো বিল্ডিং ছিল না, আমি বলি একটা পাকে ওই কালা বিল্ডিংটা, একতলা বিল্ডিং, ঠিক আছে, অনেকতলা না, ও যেখানে বসতো তার অপোজিটে 3 রাস্তার পরে একটা ওই যে একতলা বিল্ডিং খাম্বার সাথে, ঠিক আছে, ওই বিল্ডিংটা এখন আছে। আচ্ছা দেখেন, আপনি আরো কিছু মনে করেন, বাবা মাকে নিয়ে কোনো কিছু মনে হয় কিনা? এটা তো লোকেশন, বাবার কথা একেবারেই মনে নেই, একেবারেই মনে নাই। মায়ের ক্ষেত্রে শুধু বললাম এখানে একটা টিউমার ছিল, সেটা তো আপনি দেখলেনই, টিউমারটা নাই, টিউমারটা অপারেশন করে ফেলা হয়েছে। ও হারাই যাওয়ার 5-6 বছর পরে আমরা আমাকে চিটাং মেডিকেল, ওই সময়ের কোনো ছবি আছে আপনার মায়ের টিউমার সহ? তুই তো আগে সবে জানতি, আবু গালাম, আবু তের, হারুন, মুইন ব্যাকে তো জানতি না, ওগুলো তো মনে থাকবে না। এরপরে যখন আমার অপারেশন করাই ফেলি আমরা, করানোর পরে ওই টিউমারের দাগটা এখনো আছে, দাগ আছে। এখন আমার কথা হচ্ছে, ও যে কুয়ার কথা বলছে, কুয়াটা হচ্ছে ব্রিটিশ আমলের তৈরি, এখনো আছে কুয়াটা।
আমার কাছে ছবি আছে। এখন এই কুয়ার কথা সবাই अवेलेबल জানে। আপনি ওই প্রতিবন্ধী যে বিনি বিস্কিট বিক্রি করতেন না, ছবিটা একটু দেখান তো ওনার সাথে ওনার মেলে কিনা। আপনিও তো মাঝে গিয়ে 5 বছর আগে দেখে আসছেন ওনাকে, দেখেন তো এই লোকটা কিনা আছে। ওর সাথে আমরা এই কিছুদিন আগেও কথা বলছি যে এরকম একটা লোক আসছিল আমাদের ভাই, তোমার সাথে কথা বলতে। আমি তো আসলে ডিটেইলস করতে পারি না, যার কারণে এই যে লোকটা, এর নাম হচ্ছে নাদিম, যে প্রতিবন্ধী ওই যে 3 চাকার করে। এখন হয়তো চাকাগুলো বড়, আগে ব্যারিং এর ছোট ছোট ব্যারিং। আমরা নিজেরা ওকে ঠেলি জায়গাটাতে বিভিন্ন জায়গায় তুলে দিতাম। এই যে এই জায়গাটাই ওই নাদিম বস, এই যে বিস্কিট বিক্রি করতেছে। এই হচ্ছে 20টা বছর সে বিয়ারিং এর উপরে আছে, আপনি 20 বছর ধরে হারাইছেন। বিয়ারিং এর চাকা কি ছোট থাকবে না বড় হবে বলেন? কিছুই তো হয় না ওর জীবনে, শুধু বিয়ারিং এর চাকাটাই একটু বড় হইছে। না তখন আর হ্যাংলা পাতলা আর ওই শুকনা ছিল। এই যে ওই ছবিটা দেখেন, ওটা দেখেন, এটা দেখেন। হ্যাঁ ঠিক আছে, আমি ওনাকে দেখছি। এখানে দেখছেন? আচ্ছা, তাহলে উনি যেটা বলতেছে আপনিও সেই লোকই বলতেছেন। ভাই আমি একটু দেখাই দিই, আপনার মোবাইল একটু দেন, দর্শকদের একটা কিউরিওসিটি হবে। এই যে ভাইজান, আপনার অনুমতি ছাড়াই ছবিটা দেখাইলাম, কিছু মনে করেন না, এটা একটা মহৎ কর্ম হচ্ছে। হ্যাঁ, আপনিও একটা অনেক বড় ক্লু। হ্যাঁ, তারপর ব্রিজটা দেখাবো, দেখি ব্রিজটার এই যে কুয়াটার কথা বলছি, এই কুয়াটা, এটা হচ্ছে সেই কুয়া আম্মা এখানে গোসল করাইতো। এটা এখন সময়ের কারণে এই জায়গাটাতে বসায় গোসল করাইতো। এটা হচ্ছে মূল কুয়া। তারপর আমাদের পানির গাড়িটা, আমি পানির গাড়িটাও কালেকশন করছি। ও পানির গাড়ি আছে? জি কালেকশন করছি। না এখন নাই, কিন্তু মানে এই হুবহু এটাই ছিল এই পানির গাড়ি। এই গাড়ির উপর বসে আমাকে নিয়ে যেত। দেখি ভাই একটু, এই গাড়ির মধ্যে বসাই ওকে, এরকম গাড়ি এইটাই হুবহু। হ্যাঁ হ্যাঁ এটাই। এটা পুরো তেলের গাড়ি মনে হচ্ছে আমার। তেলের ড্রাম, মানে এটার মধ্যে পানি করে বিক্রি করা হতো। ও ইন্টারেস্টিং। এখানে বসে দেন কোন জায়গায়? তেলের ড্রামের উপরে। তো এটা তো আপনার মনে থাকার কথা একদম, খুবই আছে তো। এটা তো আমি তো বললাম যেটার উপর বসে আছে। তাহলে গাড়ি কিন্তু মিল হওয়ার কথা না। হ্যাঁ, মানে গাড়ির জায়গাটা এরকম বিশেষ টাইপের একটা গাড়ি, বিশেষ টাইপের। এটা বাচ্চাদের মনে পা দিয়ে বসে থাকতো। ভাইয়া ওকে ওই যে মাঠ বলছে, মাঠটা হচ্ছে ডিজেল কলোনি মাঠ। আচ্ছা, আমাদের আব্বার তখন এটা ব্যবসা ছিল। আচ্ছা, এই পানির ব্যবসা ছিল। আমরা 1 ড্রাম পানি 20 টাকা করে বিক্রি করতাম, 20 টাকা 25 টাকা। ও তৎকালীন সেই সময় পানি ওইখানে আসেনি, খুব অভাব ছিল পানির, ওয়াসার পানির খুবই অভাব ছিল। আচ্ছা আচ্ছা, আমাদের বাসার জন্য নিয়ে আসতাম। ও যেটা বলছে বাসার জন্য নিয়ে আসতাম, খাবারের পানি ফাঁসার জন্য নিয়ে আসতাম, এটা ঠিক আছে। হ্যাঁ, পাশে একজন ভদ্রলোক আছে, ওদেরকেও আমরা পানি দিতাম 20 টাকা করে ড্রামে। ওইটা আমার প্রফেশনাল ছিল ব্যবসাটা। কাকি মাস্ক পরেন না, পরে শেষ হোক, ভিডিও শেষ হলে পড়েন। এরপরে ওর পানির ইয়েটা হুবহু মিলছে আমার। মাঠ যেটা বলছে, মাঠটা এখন বিদ্যমান, এখনো ওই ডিজেল কলোনি মাঠ আছে। মাঠ ওটা আছে এখন। মাঠ চিনি, কিন্তু হয়তো আমার মাথায় ওগুলো নাই আর কি। হ্যাঁ, আমি ওদিক দিয়ে আসা যাওয়া করি প্রায় সময়। এরপরে ও যেটা বলছে ব্রিজটার কথা, আমি ব্রিজটার ছবি তুলে আনছি। এখন ইদানিং একটু রং টং করে করছে তো, একটু আপডেট করছে আর। কিন্তু ব্রিজটা তখন ছিল ব্লু কালারের, আমার মনে আছে, কারণ ওদের দুইজনের বড় ছিলাম তো আমি, আমার তো সবকিছু মোটামুটি ছিল। এই হচ্ছে ব্রিজ, ওকে দেখেন। এটা হচ্ছে ব্রিজটা। এই পাশে এই ফল ফ্রুটের দোকানগুলো সব ঠিক আছে। ব্রিজ আমিও কাল আসার সময় ব্রিজটা ছবি তুলে নিয়ে আসছিলাম। দেন, আপনি কোন সমস্যা নেই। ব্রিজ এটা কিনা আপনি বলেন, এটা এটাই ঠিকই আছে। আপনি ঘটনা যা বলছেন, ঘটনার ডায়াগ্রাম যেটা বলছেন, সেটা হুবহু মিল পাওয়া যায়। কিন্তু আপনি বাবার নাম বলছেন মতিউর রহমান, এটা মেলে নাই। আপনি বলছেন হতে পারে, মেলে নাই। মায়ের নাম বলছেন বলতে পারি না, আমেনা হতে পারে, মিলে নাই। ভাই বোনের সংখ্যা আপনি আসলে আমেনা ওর দাদির নাম, আমার দাদির নাম হচ্ছে আমেনা। আচ্ছা, তাহলে এটাও কিন্তু অনেকখানি আপনি পারিবারিক সদস্যের মধ্যে আছেন। আচ্ছা, মতিউর রহমান নামে কেউ আছে? মানে মহিন বলতে চাইছিল। আমার ডাক নাম হচ্ছে বাসায় মহিন। আমার সার্টিফিকেটের নাম হচ্ছে মাইনুদ্দিন। আচ্ছা, তাই ভাই বোনের সংখ্যা আপনি বলতে পারেন নাই, মতিন বলে একজন বলছেন। 3 জন ভাই বলছিলাম। 3 জন ভাই, আপনি সহ না? আপনি ছাড়া? আমি ছাড়া, আপনি ছাড়া, সবার ছোট ছিল। তাহলে এটা মিলছে। আপনার 3 ভাই যারা দাবি করছেন, সে 3 ভাই আজকে এখানে আসছে। উনি একজন, বাকি 2 জন বাইরে আছে। আর যে খালাতো ভাই আপনাকে নিয়ে গেছিল, ওনার কথা অনুযায়ী তাকেও নিয়ে আসা হয়েছে। আচ্ছা, তো এই হচ্ছে ঘটনার বিস্তারিত বিবরণ। এখানে মূল বিষয়টা হচ্ছে আপনার পাশের বাড়ির কোনো একজন দেখেছে, ওনাদের সম্পর্কে কেউ একজন হয়, দেখে উনি ওনাদেরকে নক করেছে। তারপরে ওনারা দেখেছে, দেখে ওনাকে ডিরেক্টলি কমেন্টস করেছে যে উনি আমার ভাই হয়। তারপরে আমাদের ভলান্টিয়ার ওনাদের সঙ্গে কাজ করেছেন। সো এই হচ্ছে বিষয়, আমরা আপনার সামনে উপস্থাপন করেছি। আপনার যদি আরো কিছু কোয়েরি করার থাকে, জিজ্ঞেস করার থাকে, আপনি জিজ্ঞেস করেন, কোনো সমস্যা নেই। আর কিছু বলার নেই এখানে। তাহলে আপনি কি বলতে চাচ্ছেন? আপনি এতটুকু জেনে বা এই অবস্থায় আপনি কি বলতে চাচ্ছেন? আমার যতটুকু মনে ছিল ওটুকু সবকিছুই মিলছে। আমি অনেক কান্না করতাম, ওকে জগৎ পাইতাম না, কান্না করে পাঠাইছি। আমার মা অনেকদিন কান্না করছে, কান্নার পানি দিয়ে ভাত খাইছে। নিজেকে অপরাধী মনে হইতো, আমার ভাইটা আমার থেকে হারিয়ে গেছে।
কারণ আমাদের ফ্যামিলিতে ইন্টারনাল বিষয়গুলো ও ছাড়া তো কেউ জানবে না। আমার আম্মার টিউমার ও ছাড়া কেউ জানে না, কাপড় দিয়ে ঢাকা থাকে, ও ছাড়া কেউ জানার কথা না। আর আমার সবচেয়ে বড় ইস্যু লাগে যে ও এই কথাগুলো ওর মনে আছে, আমরা তো কখনো চিন্তা করিনি সে যেগুলো বলতে পারবে। আচ্ছা ছোট অনেক অনেক টোকাইছে, বটতলির থেকে শুরু করে লেল রাস্তা বড় ভাই রাইতে দিনে বৃষ্টির মধ্যে 7 দিন পর্যন্ত মাকে ফাবরে ছিড়ে ইয়েনো করছে। 7 দিনে তোর বড় ভাইয়ের খানা আসিল না, দানা আসিল না, এই বিজি বিজি মারে লই মার্কেটিং করছে 7 দিন পর্যন্ত একটা মানুষ ধরে। তারপরে নগের মধ্যে যাই ইয়া করতো, তারপর ফেনীতে যাই আমরা অনেক কিছু ওর জন্য খোঁজাখুঁজি করছি, মানে যে যেভাবে বলছে ওইভাবে ট্রাই করছি। কত জায়গাতে গেছি, কত অভিরাজের কাছে গেছি, কত কবিরাজের কাছে গেছি, যত জায়গাতে গেছি মারে কইছে আছে মানুষেরা তো হাইতেন না। যদি ও বুঝ জ্ঞান ও বুঝ জ্ঞান যদি মা টোকাইলে ভাত টোকাইলে তো হাইবেন, নইলে হাইতেন না। এমনি কিন্তু আপনার ছেলে আছে, আপনার ছেলে মারা যায় না, কিছু হয় না। এটা বলা যাবে না কাকি, কোনো কবিরাজের ক্ষমতা নাই, পৃথিবীর কোনো কবিরাজের ক্ষমতা নাই, সব আজগুবি কথা বলতে। অনেকে বলছিল কবিরাজ ধরার জন্য, আমি বলে এগুলো বিশ্বাসই করি না, কখনোই করবেন না এগুলো। বিশ্বাস করলে এটা শিরকের পর্যায়ে চলে যাবে, আপনি যদি ধর্ম বিশ্বাসী হন। মনের তো বাবা বুঝে, সেটা আমি বুঝতে পারছি। মানুষ যখন একদম নিরুপায় হয়ে যায়, ভুলভাল অনেক কিছু করে ফেলে। আমার এখানে যতগুলা কেস আসে সবগুলাই কবিরাজি কেস, হ্যাঁ সবগুলাই কবিরাজি কেস, এবং আমি সবগুলোকে না করে দিই। যাবেন না কখনো, জীবনের কোনো প্রয়োজনের জন্য এদের কাছে যাবেন না, একমাত্র আল্লাহর কাছে যাবেন। এটা যাওয়া ভয়ঙ্কর অন্যায়। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ কোনো ভাই বেড়াদের উচলে, কোনো মা বাপের উচলে আল্লাহ যদি মাস অতীত হয়, মাস ছেড়ে যদি মার মুখ আল্লাহ তুই আল্লাহর কাছে দূরে, আর কিছু চাই। তো এখন কথা হচ্ছে যে আমাদের এই যে মনা, আপনি সমস্ত কিছু জানলেন, জানার পরে আপনার নাম হলো ওনাদের জায়গা থেকে ময়না। সো ময়না থেকে ক্ষেত্রে তো এটা তো মেয়েদের নাম। না 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 ময়না আমরা তো জানি, আমরা তো পুরো আমরা মনাই রাখতাম, আমাদের সবাই ওকে মনাই রাখতাম। ময়না ছেলেদের নাম। ময়না মা একটু ইয়া করে বলতেছে আর কি, কিন্তু ময়না কোনো ইয়ার ছিল না। আপনারা মনাই রাখতেন? মনাই রাখতাম। তো এরপরে আর কোনো ছেলে মেয়েকে কি আপনারা ওই ভাই মনে করে লালন পালন করা বা এরকম কাছাকাছি কেউ কি আসছে? না না, আমরা তো ভাই ছিলাম, আমরা ও ছাড়াও আমরা 3 ভাই ছিলাম। না সেটার পরে অনেক সময় এরকম কিন্তু হয় যে দেখা গেল না আর আমার কাছে কেউ আসে নাই, বা আপনারা অনেকে দাবি করছিল। আমি খুঁজতে যাওয়ার পত্রে আমাকে অনেকে বলছিল আমাদের সন্তান। তো আমি তো যে টিমারের কথাটা বললাম না, আমি ওনাদের সাথে মিল পাই নাই। বাইরে একজন আপনার মায়ের সাথে আপনার চেহারার অনেকখানি মিল আছে, তারপর আপনি বাইরে গেলে আপনার চেহারার সাথে হুবহু মিল আছে বলা চলে। এরকম একজন ভাই আছে আপনার, আপনি দেখলেও হয়তো বুঝতে পারবেন। জাঙ্গিরা তুই একসাথে থাকছি দেন। এদের বয়সের পার্থক্য কতখানি বড় ভাইয়ের সাথে? জাঙ্গিরের সাথে ওর হয়তো 2 বছর। না ও গো বাইকের মধ্যে বয়সের মধ্যে 3-4 বছর 4-5 বছর এরকম। আচ্ছা, ওই আপনার তো কোনো বোন নাই বোধহয়, আপনারা সবাই মিলে 4 ভাই? আমার একটা বোন ছিল, ও মারা গেছে। আমার এগুলো মনে আছে? আমার না ও আছে, ও হয় না সেই সময়। ও সময় হয় নাই? না ও সেই সময় না। আমার আল্লাহ দিলে 6 জন ছেলে আছে, মারা গেছে। 6 জন ছেলের মধ্যে একজন মারা গেছে, একজন হারাই গেছে, আর 3 জন মারা গেছে। এটা ওর আগে এগুলা সব ওই বড়টা ছোট, বড় ছেলেটা ছোট, এগুলা মারা গেছে। মনা, আপনি যদি সময় নিতে চান সময় নিতে পারেন, আপনি যদি না বলতে চান সেটাও সুযোগ আছে। আপনি যদি বলেন যে না এটা আপনার পরিবার, সমস্ত কিছু সিদ্ধান্ত আপনার, কোনোভাবেই নিজের মন যেটা বলতেছে সেটার বিপরীতে যাওয়ার কোনো দরকার নাই। এরপরেও আমি আপনাকে যেটা বলতে চাই, অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী আপনি অবশ্যই ডিএনএ টেস্ট করতে পারেন। আপনার পরিবারকে আপনারা বুঝায় নিকটস্থ থানায় গিয়ে আবেদন করে, যেহেতু অনেক কিছু নামঠাম এগুলো আপনি একটাও কনক্রিট বলেন না যেটাই হবে, যেগুলো আপনি বলছেন ঘটনাটা একদম সেগুলো মিলছে, যেগুলো আপনি সম্ভাবনার জায়গাতে রেখেছেন সেগুলো মিলে নাই। এখন সব কিছু জায়গা থেকে আপনার সিদ্ধান্ত আমরা জানতে চাই, যে ডিএনএ টেস্ট করা বলেন, হোয়াট এভার ইট ইজ, আপনি যা বলবেন সেটাই। ওইদিকে ওরা কেউ আইয় না ভাইয়া বাবা, এরে যে এরা রাখছে ওইদিকের কেউ আইয় না গার্জিয়ান। ওইদিকের গার্জিয়ান ওনার কথা হচ্ছে যে ওরা যারা পালছে, ওনার বাবা, ওনার একটু মন খারাপ বোধহয় না? কান্না করতেছে অনেক। তো না এটাও কথা, আমার ছেলে আমি পাইছি, এটাও শুকর আল্লাহর দরবারে। ওরা ফাইলছে লাইছে ছোট বড় কিছু, আমার কথা হয়েছে ও গো একটা দাবি আছে, দরকার হইলে ছেলে যেন মা টোকাই লইছে, মা যেন ছেলে টোকাই লইছি, চা হইলে অঞ্জন মিলির মধ্যে আই গেছে, ও গো কাছেও থাক আমার কাছেও থাক, যাকাই আমি এটা বেমানি করতে ইচ্ছা না যেন বলে আমি লই যাই, আমার ছেলেরা এটা দাবি করছে না। কথা যুক্তি আছে, সিদ্ধান্ত ওর, এখন প্রাপ্তবয়স্ক, ওর সিদ্ধান্ত, ওর সিদ্ধান্ত বাবা। আমার কথা হয়েছে সোজাসুজি, আমি কেন আমার ছেলেরা দাবি করছো না, আমি বাবা অত্যন্ত একজন ভালো মানুষ, যার কাছে আছি, থাকলে তুমি থাকো,
এখন তোমার বাইকে পরিচয় হয়েছে, মার পরিচয় হয়েছে, তুমি দরকার হলে ওগুলো লই মার কাছে যাও, বাইর কাছে যাও, ওগুলা বাইরে আবার তোমার কাছে আইবো যাইবো। শোনেন, আপনি এগুলো নিয়ে পরে সিদ্ধান্ত নিতে পারবেন, এগুলো কোনো জটিলতাই না, এগুলো একটু মন খারাপ হওয়াটাই স্বাভাবিক। কারো কারো খুব খুশি থাকে, কেউ কেউ একটু কষ্ট পায়, সেটা মিটিগেট করা যায়। আমি তো ওদের প্রথম সন্তান। হ্যাঁ, মিটিগেট করা যায়, আপনাকে নিয়ে লালন পালন করছে, বড় করছে। আমাদের কোনো দাবি নেই, ও যদি বলে যে না আমি ওদের কাছেই থাকবো, কিন্তু আমরা তো বলবো না যে না আমাদের কাছে চলে আসতে হবে, এরকম আমরা কখনো বলতে পারবো না, কারণ একটা ওদের তো একটা ইয়ে আছে, ওরা ওকে লালি পালি বড় করছে, ওদের একটা আমার হইলে কি ওরা তো লালি ফালি বড় করছে, ওরা ওগো একটা আশা ভরসা আছে, আমারও আছে। আমার থাকলে কি এখন আমার ছেলেরা আইবো যাইবো, ও আইবো যাইবো ছেলের কাছে, বাইকের কাছে, বাইরের কাছে, ওরা আইবো যাইবো, হিয়ার আর ও যদি ভালো লাগে যেখানে, ভালো লাগে যেখানে, না সেটাই কেন বাবা এটা খারাপ খারাপ বেশি। চুপ করেন, আর কথা বলিয়েন না, এখন বলেন, ও বলুন, আপনি বলেন মনা কি করতে চান? কেন আমার আর বলার কিছু নাই, কিন্তু আপনার তো একটা স্টেটমেন্ট লাগবে, আপনি কি করতেছেন, অ্যাকসেপ্ট করতেছেন না সময় নেবেন, কোনটা? অ্যাকসেপ্ট না করার মতো কিছু মিলছে না, সবগুলো মিলছে। এটা তো ডিপ্লোম্যাটিক অ্যানসার হয়ে গেল, না সবগুলোই মিলে যাচ্ছে, কিন্তু আমার স্মৃতির সাথে সবগুলো কিন্তু মিলতেছে। হ্যাঁ, তো তাহলে কি করবেন আপনি বলেন? অ্যাকসেপ্ট করা যায়? অ্যাকসেপ্ট করা যায় না, একটা হচ্ছে যে ওই যে ঘুরাই পেঁচায় বলা না, আর আপনি এখানে বললেও কথা যদি 2 ঘন্টা পরে উল্টায় ফেলেন তাহলে আমাদের কিছু করার নাই, ঠিক আছে? কিন্তু আপনার মন থেকে যেটা আসতেছে সেটাই বলেন। আমি আপনাকে কিছু অপশন দিচ্ছি, দেখেন আপনি অনেক সময় হয় যে অনেকে বলতে পারেন না, যে কারণে ভাবে আমার সহযোগিতা করা, যে আপনি সবকিছুই যুক্তিযুক্ত হয়ে আছে, সবকিছুই ঠিক আছে পারফেক্টলি, সুতরাং অগ্রাহ্য করার কোনো সুযোগ নাই, কিন্তু মন থেকে ওই বিষয়টা এখনো আসতেছে না। বিষয়টা কিরকম আমাকে একটু বলেন না, আপনি শুধু মাথা জোগাইলে তো হবে না, নাকি একটু সময় নেবেন, আর একটু দেখবেন? ওটা ওর ব্যাপার, ও যদি বলে না আমি এখন যেন পরিচয় হয়েছে, ইয়ে হয়েছে বাইকের সাথে আমার সাথে, ও আইয়ক যাক যাচাই করে শাক চিনতো, কেন বাবা এটা আমি খারাপ করছি? না ঠিক বলছেন। তারপর বলতে দেন মা, ওদের তো দেখবে, ওইটা স্বাভাবিক, ও দেখবে না কোথায় ছিল, কোন জায়গায় ছিল, এটা তো স্বাভাবিক দেখবে। রাইট, সিদ্ধান্ত আপনার। আরো যদি জিজ্ঞেস করা থাকে আরো জিজ্ঞেস করেন। জিজ্ঞেস করার মতো আর কোনো কিছুই নেই আমার কাছে। আচ্ছা, তাহলে এখন কি দাঁড়াচ্ছে? আমার মনে হয় কি আমি একটু ওর সঙ্গে কথা বলি 2টা মিনিট, আপনাদেরকে ছাড়া আলাদাভাবে কথা বলি, আমি দেখি ওর কমিউনিকেশনটা বোঝার চেষ্টা করি। আপনারা নিশ্চয়ই বুঝবেন যে এখানে 20, 22, 25 বছর পরে যখন একটা মানুষ আসে, ওর তো পরিবার খোঁজার আকুতি আছে, সুতরাং যেহেতু দেখে চিন্তা না পারলে সেই জায়গাটায় ম্যাচ করারও একটা ব্যাপার স্যাপার থাকে, একটু সময় দিতে হবে, আপনারা ধৈর্য ধরবেন। আমি একটু কথা বলে দেখি যে ওর ভিতরে আসলে ও কি আসলে বিষয়টা, তারপর আমি বাইরে নিয়ে আসতেছি ওনাকে। আচ্ছা, আমি দুজনকে বের করে দিচ্ছি, তারপর আমি বের হবো। ওকে, পরে বলেন কি বিষয়, আমাকে একটু মন খুলে বলেন তো। আমার স্মৃতি অনুযায়ী সবগুলোই মিলে যাচ্ছে। মানুষেরা বাবা মা, তারপরও কেমন যেন একটা লাগছে। কেমন জায়গা বলতে মানে ভিতর থেকে আসতেছে না? তাহলে আপনি কি করতে যাচ্ছেন? ডিএনএ টেস্টটা করলে কেমন হবে? ডিএনএ টেস্ট অবশ্যই করা উচিত, আপনি যেটা করতে পারেন সেটা হলো যে আপনি নিকটস্থ থানাতে যাবেন, আপনাদের এলাকা যেহেতু একই জায়গায়, নিকটস্থ থানাতে গিয়ে, থানা ভিন্ন হলে তো আপনি আপনার থানা থেকে স্টেপ নিতে পারেন বা ওনাদের থানা থেকে আপনি স্টেপ নিতে পারেন, নিয়ে আপনারা 2 পক্ষই একটা আবেদন করেন যে আমার সন্তান এভাবে হারা গেছিল, আপনি এই অনুষ্ঠানের মাধ্যমে এসেছেন এবং আপনারা থানার সহযোগিতা চান, আপনারা চান যে আমাদের ডিএনএ টেস্ট করা হোক। আমার জানা মতে ওনারা কোনো জিডি করে রাখেন নাই, যদি জিডি করে রাখতো তাহলে এটা খুব সহজ হয়ে যেত, বা যদি করে থাকেন সেটাও আপনি খোঁজ খবর নিতে পারেন, তাহলে ওই যে থানায় জিডি করেছে সেই থানাতেই থেকেই আপনাদের স্টেপ নেওয়ার কথা। ঠিক আছে, এটা করার পরে আমি যতদূর জানি যে এটা একটা আইনানুগ প্রক্রিয়ার মধ্যে যেতে হবে, এটা লম্বা প্রসিডিউর, জটিল প্রক্রিয়া। আপনারা স্টেপ নেবেন, স্টেপ নিয়ে 2 মাস লাগুক, 4 মাস লাগুক, 6 মাস লাগুক, যেহেতু আপনি প্রাপ্তবয়স্ক তারাও প্রাপ্তবয়স্ক, আপনারা নিজেরা করে সিদ্ধান্ত নিতে পারেন, ব্যাপারে কোনো সন্দেহ নেই। আর আপনি যদি সময় চান আরও সময় নিতে পারেন, যেটা আপনার ইচ্ছা। সময় নিতে হবে না, আমার মনও বলতেছে, আর কথা ওনাদের সাথে যেগুলো আমার বলা কথা সবগুলোই মিলে যাচ্ছে, তাতে বোঝা যাচ্ছে যে কি না হ্যাঁ এরাই আমার ভাই কিংবা মা। ওনাদের কথা অনুযায়ী কিংবা আমার বলা কথা অনুযায়ী
ঠিক আছে, বলা যাচ্ছে যে কি হ্যাঁ এরাই আমার পরিবার। আচ্ছা, কিন্তু আমি ভাই তিনটার কথা বলছি, ঠিক 3টা ভাই আমার আছে। সঠিক। ওইখানে তো আমি আর কোনো উল্টোটা ভাবতে পারতেছি না, মাথায় আসতেছে না। মার টিমারের কথা বলছি, টিমারও পাইছেন? ওটাও পাইছি, শুধু বাবার কথা কিছু জানি না, বলতেও পারি না এখানেও। ঠিক আছে, তাহলে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে এখন ওনাদের সাথে কথাবার্তা বলেন, কথাবার্তা বলে সময় নেন, সময় নিয়ে আপনি যদি মনে করেন যে ডিএনএ টেস্ট করবেন আপনি সেটা করতে পারেন। না অ্যাকসেপ্ট করতে পারি যে হ্যাঁ এরা আমার বাবা মা। অ্যাকসেপ্ট করতে পারেন বলতে হ্যাঁ না, কিন্তু অ্যাকসেপ্ট আপনি একটু আগে বললেন ডিএনএ টেস্ট করবেন, কনফিউজ ওটা করে নিব, কিন্তু আমার অ্যাকসেপ্টের মধ্যে তারপরে ওটা যদি দিয়ে থাকে আমি ওটা করে নিব। মানে অ্যাকসেপ্ট করলে পরবর্তীতে আপনি ডিএনএ টেস্টটা করে নেবেন, ডেফিনেটলি করে নেবেন, মানে সন্দেহ যেটা থাকবে ওটা ক্লিয়ার করে নিব আমি। হ্যাঁ, এবং এটা করা উচিত, আমি সবসময় বলি, কারণ আমাদের কাজটা যদি বলা হয় যে একেবারে ত্রুটি মুক্ত যদি আমরা বলি, সেটা না অন দ্যাট পার্সপেক্টিভ এই ডিএনএ টেস্টের জায়গাটাতে, কারণ এই ডিএনএ টেস্ট আমরা করি না বা করতে পারি না। হ্যাঁ, কিন্তু আমরা সুযোগ আমরা সবসময় বলি, এবং এই জন্যই এই ডিএনএ টেস্টটা আমরা করতে পারি না বলে এটাও একটা বৃহত্তর কারণ যে আমরা 18-র নিচে যেসব বাচ্চারা আছেন প্রাপ্তবয়স্ক না তাদেরকে নিয়ে আমরা কাজ করতে পারি না। এটা একটা অন্যতম রিজন। অনেকেই বলেন যে কেন আমরা 18 বয়সের নিচে, কারণ 18 বছরের নিচে আমরা তাদের যদি ডিএনএ টেস্ট করার যদি একটা ফ্যাসিলিটি খুবই স্মুথ হইতো বা খুবই স্মুথলি যদি আমরা করে ফেলতে পারতাম, যে আসলো ঠিক আছে ধামধুম করে আমরা 7 দিনের মধ্যে ডিএনএ টেস্টের রেজাল্ট বের করা সম্ভব, এরকম অবস্থায় যদি আমরা যেতে পারতাম, তাহলে আমাদের 18 প্রাপ্তবয়স্ক যারা না তাদেরকে নিয়েও আমাদের কাজ করার সুযোগ থাকতো। যেহেতু আমরা করতে পারি না, সুতরাং সিদ্ধান্তটা আমরা ওনাদের উপর ছেড়ে দিই, ওনারা নিজেরা করে নেবে। তো এটা আমাদের সীমাবদ্ধতা এবং এটা আমরা বলেই রাখি। তো তাহলে আপনি এখন যেটা বলতে চাচ্ছেন যে হ্যাঁ আমি এদেরকে মানতেছি, কিন্তু পরবর্তীতে আমি ডিএনএ টেস্ট করবো আপনার জায়গা থেকে, আপনার সেই ইচ্ছাটা আছে। ঠিক আছে, আমার মনে হয় যে তাহলে আমরা আর ইয়ে না করি, আমরা তাহলে এটাকে কি বলবো, এটাকে সফল বলবো না সফল বলবো না? সফল। কেমনে সফল? আপনার মনে তো সন্দেহ আছে সেটা হলো কিছুটা থাকলে ওটা আমি ক্লিয়ার করে নিব। ক্লিয়ার করে নেবেন, ঠিক আছে। আপনি আরো কাজ করেন, সেটা হলো যে আমরা এখনই অ্যানাউন্সমেন্ট না দিই এটা সফল কিনা, আপনার এই ডিএনএ টেস্ট পর্যন্ত আমরা অপেক্ষা করি। সেটা তো অনেকটা সময় লেগে যাবে, লাগুক 2 বছর লাগুক, 5 বছর লাগুক, 10 বছর। সফল দিয়ে দিতে পারেন না, সফল আমরা না বলি। কেন বলতেছি, ওই যে বললাম আমার স্মৃতি সবগুলোই কিন্তু মিললো, এখানে আমার না বলার কোনো প্রশ্নই আসে না। আচ্ছা আচ্ছা, যদিও মনে একটা সন্দেহ আছে, আপনি ডিএনএ কথা বলছেন ঠিক আছে, ওটা আমি করে নিব, ওইটাও আমি ক্লিয়ার করে নিব, কিন্তু আমি অ্যাকসেপ্ট করে নিলাম যে হ্যাঁ এটাই আমার বাবা মা ভাই বোন। আপনি যদি অ্যাকসেপ্ট করেছেন তাতে আমার আর কিছু বলার নেই, আমার অনুষ্ঠানের বা আমার প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী। আমি এখানে একটা কথা বলি প্রিয় দর্শক এবং শ্রোতা, কোনো কেস যে আমরা 122 বলেছি আজকে যদি সফল আমরা ধরে নিই, এটা কোনো কেস যদি জীবনে কখনো ডিএনএ টেস্টের রেজাল্ট এনে বলে যে না এটা মেলে নাই আমাদের বা এটা আনম্যাচ হয়েছে, এবং সেই জায়গা থেকে আমরা আমাদের ওই সফলতার জায়গাটা মাইনাস করে দিব যে আমাদের এটা সফল হয়নি, ডেফিনেটলি সফল হয়নি। এবং ডিএনএ টেস্টের বিষয়টা আমরা শুরু থেকে সবসময় বলি যে এটা আমাদের উইকনেস বলেন বা এটা আমাদের ওয়ার্ক স্ট্রেন্থের জায়গা থেকে আমাদের এটা চ্যালেঞ্জ বা আমাদের সামর্থ্য নাই, সেই জায়গা থেকে আমরা করতে পারি না। কিন্তু এই যে অ্যাকসেপ্ট করার ব্যাপারটা, সেটাও কিন্তু আমরা আমাদের জায়গা থেকে বলি না, এটা আমাদের গেস্টের যে স্টেটমেন্ট সেটাই। যেমন উনি যদি আজকে বলতেন হ্যাঁ পেন্ডিং রাখেন, আমি পেন্ডিং রাখতাম, উনি যদি বলতেছেন যে না এটা সফল ধরেন আপনারা, তাহলে আমরা এটা আমরা সফলই ধরতেছি। বাট আমি ডিএনএ টেস্টের ব্যাপারে সবসময় উৎসাহ দিই, এনি কাইন্ড অফ কনফিউশন যদি আপনার কনফিউশন নাও থাকে তাও আপনি ডিএনএ টেস্ট করেন। এবং আমি মনে করি যে আমি এই অনুষ্ঠানের মাধ্যমে সরকারের প্রতি বিনীতভাবে অনুরোধ জানাতে চাই যে এইরকম একটা 2 থেকে 2.5 বছরের কাজ করার পরের অভিজ্ঞতা যেটা, সেটা হলো যে এরকম ছেলেমেয়ের সংখ্যা অনেক, এখন আমি বলতে পারি এরকম ছেলেমেয়ের সংখ্যা অনেক, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে অনেক, আমরা যে অ্যাঙ্গেল থেকে কাজ করি সেখানেও অনেক, এছাড়াও অন্যভাবেও অনেক। হ্যাঁ, তো তাদের এই পরিবারে ফেরানোর জন্যে সবচাইতে আধুনিকতম পদ্ধতি হচ্ছে ডিএনএ টেস্ট, এবং এই ডিএনএ টেস্ট প্রক্রিয়াটা জটিল, এবং এই জটিল প্রক্রিয়াটা যদি স্মুথ করা যায়, পার্টিকুলারলি অন দিস গ্রাউন্ড, যে এই সব বাচ্চা হারিয়ে গেলে পরিবারে ফেরার ক্ষেত্রে যদি এটাকে ইজি করা যায়, স্মুথ করা, তাহলে নিঃসন্দেহে এটা একটা অনন্য কাজ হবে, এটা একটা অনন্য কাজ হবে। এবং এই বিষয়ে যদি কেউ আমাকে সহযোগিতা করে না প্রপার লিগ্যাল ওয়েতে, আমি সেই সহযোগিতা মাথা পেতে নিব। যাই হোক, তাহলে ঠিক আছে, আমরা কথা না বাড়াই, আমরা এবার বাকি যারা আসছে চলুন ওদের সঙ্গে দেখা করেন। আমি একটু বলেন। আপনার পায়ে ধরে একটু সালাম করতে। না, পায়ে ধরে সালাম করার নিয়ম আপনার শুধু দোয়াটা নিও, আর কিছু না। না শুনেন, আমি বলি পায়ে ধরে সালাম করার নিয়ম নাই। প্রথম কথা হচ্ছে নিয়ম নাই, তা আমিও জানি। আপনি আমার জন্য যেটা করবেন সেটা হচ্ছে আপনি প্রথমত আপনার জন্য দোয়া করবেন, দ্বিতীয়ত আপনি আমার জন্য দোয়া করবেন। আর শুধু আমার জন্য না, আমার সাথে যারা কাজ করেন, আমার অনেক ভাই আছেন যারা দেশের বাইরে থেকে কাজ করেন, আমার অনেক ভাই আছেন যাদেরকে আমি কোনোদিন দেখিই নাই, নীরবে নিভৃতে কাজ করেন, ভাই বোন সবাইকে বলতেছে, মানে বোন মানে ভাই, এদের জন্য আপনি মন খুলে দোয়া করবেন। অবশ্যই তাদের জন্য করি, কারণ আপনার এই কেসটা নিয়ে রাত 2টা, 2:30, 3টা পর্যন্ত দেশের বাইরে থেকে লোকজন জেগে। আমি কিন্তু শুধু একটা নাম নিয়ে আসছি এখানে। হ্যাঁ, কি নাম? কিন্তু অনেক কিছু, যে মনা নামটা নিয়ে এখানে আসছি, আর শুধু ঘটনা যা মনে আছে সেটা। আমি বোধহয় বলছিলাম যে এরকম কেস আমার আসলে এখানে প্রচার করার কথা না। হ্যাঁ, এটা আমাকে আপনাদের এখানে বলেন আর কি জন্য সাব্বির ভাই, আরিফ ভাই, ওনারা কিন্তু আমাকে প্রথমে ক্যান্সেল করে দিয়েছিল। হ্যাঁ,
ওরা জানে, ওরা খুব ওয়েল ট্রেন্ড। হ্যাঁ, ওরা ক্যান্সেল করেছিল 3-4 বারই কল করা হয়েছিল অনেকে, সর্বশেষ মহিউদ্দিন ভাই আমাকে কল করছিল। আচ্ছা, তখনই আমি বাবা মার কথা মানে কি নামের কথা নাম বলতে পারতাম না, মানে ভাইয়া ফোন দিয়েছে আমাকে, বাবা মার নাম বলতে পারতাম না। তো আমি তারপরে অনেক চেষ্টা করি, তারপর আমার ওয়াইফকে আমি ওখানে পাঠাই আমার কাছে, আচ্ছা, যে আসলে আমার নাম কিংবা বাবা মার নামটা কি একটু বলো। তো ওরা তো বলতে চাচ্ছে না, যা বলছে সেটা আমি আপনাদের এখানে বলছি। তো আমি ওগুলো নিয়ে ডাউট ছিলাম যখন এরা প্রথম বলতে চায় নাই। আমি নিজে তো এখনো মনে করতে পারছি না যে আমি কোনো নাম জানি কিনা। হ্যাঁ হ্যাঁ, ঠিকই আছে, আপনি সেভাবে বলছেন, আমরা সেভাবে রাখছি, কিন্তু ঘটনার ডায়াগ্রামটা ঠিক ছিল। এই ডায়াগ্রামের জায়গা থেকে নামের নাই, নামের শুধু কোনো কিছুই নামটা ঠিকানা কোনো কিছু, শুধু আপনার নাম যা স্মৃতি আছে ওগুলা দিয়ে তো মিললো। কোনো সমস্যা নাই। আমি ব্যক্তি মানুষ হিসেবে কি বিশ্বাস করি সেটা আমি আমার অনুষ্ঠানে বলে প্রভাবান্বিত করতে চাই না আপনাকে। তবে এটা ঠিক, যেহেতু এই কাজটা আমার প্রতিষ্ঠানের উপর ইম্প্যাক্ট তৈরি করবে এবং একই সাথে আমার উপর ইম্প্যাক্ট তৈরি করবে, সেই জায়গা থেকে এই রকম ঘটনা আমার জায়গা থেকে শক্ত একটা অবস্থান না থাকলে আমি ডেফিনেটলি আপনাকে ফেস টু ফেস করাইতাম না এই ফ্যামিলির। আমার জ্ঞানত আমি আজ পর্যন্ত এই 122টা বা 152টা টোটাল যে হলো, যাদেরকে আমি ফেস টু ফেস করাইছি, তাদের আমার ব্যক্তিগত ভেতর থেকে সিগন্যাল একটা ছিল যে না, এটাই ওর ফ্যামিলি। সেটা সমস্ত সংজ্ঞার বাইরে গিয়ে, সেটা আমি আপনাকে বোঝাতে পারবো না বা আমার দর্শকদের বোঝাতে পারবো না। অনেকে চেহারা দেখে মিল পায়, অনেকে অনেক কিছু দেখে মিল পায়। তো ওই জায়গাটা তো নিশ্চয়ই আমার একটা ইকুয়েশন থাকে। তো আমি ফেস টু ফেস করানো, কারণ আমার কাছে যেটা মনে হয় যে এত ভালো কাজ করছি বা এত ভালো কাজের মধ্যে আমরা সবাই সম্পৃক্ত আছি, এটা যতটা ভালো, ঠিক ওই একটা ভুল হয়ে গেলে ততটাই খারাপ হয়ে যাবে। বাট আমি মনে করি আপনার এই সিদ্ধান্ত পারফেক্ট সিদ্ধান্ত, এবং আপনি জীবনের একটা পর্যায়ে ডিএনএ টেস্ট করে নেবেন, এই হচ্ছে বিষয়। থ্যাংক ইউ ভাই, চলুন আমি বাকি সবার সাথে দেখা করে নিই। দেখুন তো ওনার চেহারার সাথে আপনার চেহারা মিলে নাকি? মিলে না? এখানে সবচেয়ে বড় কে হতে পারে ভাইদের মধ্যে? না না, আপনি তো বলেন না, তো বলেই দিলেন। কারোর সাথে ওই সময় বসেছিলেন, তার চেহারা চিন্তা করেন কিনা দেখেন তো। চিন্তা করতে চান না? ওই আপনার সঙ্গে ছিল না, আপনি নিয়ে গেছিলেন খালাতো ভাই, আমাদের কথা অনুযায়ী। আচ্ছা, ভিতরে আপনি কি সিদ্ধান্ত নিলেন আপনি বলেন আমাদেরকে একটু, আপনার মুখ থেকে শুনি ভিতরের সিদ্ধান্তটা। আমি আমার ফ্যামিলি হিসেবে অ্যাকসেপ্ট করে নিয়েছি। উনি ফ্যামিলি হিসেবে আপনাদেরকে অ্যাকসেপ্ট করছে, আলহামদুলিল্লাহ। অবশ্যই। আর জীবনের একটা পর্যায়ে আমি মনে করি এটা আপনাদের করা উচিত। আমি আপনাদের সাজেশন দিব, কিচ্ছু না, ওই হয়তো বা স্টেপ নিবে, নিকটস্থ থানায় গিয়ে অবহিত করা যে আমরা এইভাবে, এই মাধ্যমে একটা পরিবার এভাবে আমরা হারাই গেছিলাম, এই ইন্টারনেটের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা খুঁজে পেয়েছি, অধিকতর নিশ্চিত হওয়ার জন্য, মানে অধিকতর নিশ্চিত হওয়ার জন্য ডিএনএ টেস্টটা করতে চাই। এটা আপনারা অ্যাপ্লিকেশন করে রাখেন, সরকার আপনাদেরকে 6 মাস পরে ডাকুক, 1 বছর পরে ডাকুক, সমস্যা তো নাই। সরকার থেকে এটা ফ্রি করানোর কথা আমার জানা মতে। হ্যাঁ, আমার ইনফরমেশন ভুলও হতে পারে। তারপর একটা পর্যায়ে গিয়ে টেস্টটা একটু ব্লাড নিয়ে ডিএনএ টেস্টটা করে একটু নিশ্চিত হয়ে গেল যে আসলেই না, আপনাদের জায়গা থেকেও আপনারা কনফার্ম হয়ে গেলেন, ওর জায়গাতে যদিও সবকিছু মিলাই এখন কনফার্ম, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। তারপরেও এটা সাইন্টিফিক পদ্ধতি, যেটা আমরা করতে পারি না, আপনারা করে নেবেন, এই হচ্ছে বিষয় আর কি। কাকি খুশি হয়েছেন? ছেলে তো মানছে আপনাকে। হ্যাঁ, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আমাদের আর কিছু বলার নাই। এবার হচ্ছে এই যে বড় ভাই, উনি হচ্ছেন তারপর একজন, তারপরে আপনার ইমিডিয়েট বড় হচ্ছেন উনি, আর তারপরে হচ্ছে হলো আপনারা 4 জন, এই হচ্ছে বিষয়। কথাবার্তা বলেন, আমাদের কাজ শেষ, আর কিছু বলার নাই।